তাহলে আমরা যেটা এবার স্টার্ট করছি সেটা হচ্ছে দ্য ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, দ্যাট ইজ উই উইল রিপ্রেজেন্ট দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ কুলম্ব ফোর্স ইন টার্মস অফ ভেক্টর, and finally we will show that the force exerted by charge q1 on q2 is exactly equal and opposite with respect to the force exerted by the charge q2 on q1. So first of all, let us consider this particular diagram. So in this particular diagram, it is a three-dimensional rectangular coordinate system. There are 2 point charges q1 and q2, and they are located at point A and point B. Origin or রেসপেক্টে এই q1 আর q2 দুটো পজিশন ভেক্টর রয়েছে, বিকজ উইথ রেসপেক্ট টু অরিজিন উই ক্যান রিপ্রেজেন্ট এনি পয়েন্ট উইথ দ্য হেল্প অফ এ পজিশন ভেক্টর। তাহলে আমরা অরিজিনের সঙ্গে এ পজিশনকে যখন কানেক্ট করছি with an arrowhead, that will represent the OA vector, which is according to the figure R1 vector. Similarly, if we connect the point B with the same origin by again an arrow, then it will represent the position vector of point B, which is OB vector, and it is expressed as R2 vector. তাহলে আমরা কি বলছি? The position vectors of point A and point B are OA vector is equal to R1 vector, OB is equal to R2 vector. আমাকে কি ক্যালকুলেট করতে হবে? ফার্স্টে আমি ক্যালকুলেট করব ফোর্স এক্সার্টেড বাই পয়েন্ট চার্জ q1 অন পয়েন্ট চার্জ q2। তাহলে তুমি যখন ক্যালকুলেট করবে ফোর্স অন এ পার্টিকুলার পয়েন্ট চার্জ, যেখানে আমাকে ফোর্স অন q2 ক্যালকুলেট করতে হচ্ছে, and that is exerted by q1, then we need to consider the vector starting from point charge q1 to the point charge q2. এর পরের স্টেপে যখন আমরা ক্যালকুলেট করব ফোর্স অন পয়েন্ট চার্জ q1 এক্সার্টেড বাই চার্জ q2, তখন ভেক্টরটা ডাইরেক্টেড থাকবে ফ্রম q2 টু q1। তাহলে আমরা যেটা, যখন আমরা সিম্পল ফোর্সের ম্যাগনিটিউডকে ডিফাইন করেছিলাম, সেখানে আমরা কনসিডার করেছিলাম দ্য 2 point চার্জেস আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স আর। সেখানে আমরা আর এর কোনো ডাইরেকশন কনসিডার করিনি। বাট হোয়েন এভার ইউ আর কনসিডারিং দ্য ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, ইউ হ্যাভ টু কনসিডার দিস ডাইরেকশন অলওয়েজ। তাহলে তোমার এখানে ফার্স্ট পার্ট হচ্ছে টু ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স ভেক্টর অর দ্য সেপারেশন ভেক্টর between charge q1 and q2, which will be directed from charge q1 to the charge q2, because you are calculating force on q2 just simply exerted by the charge q1. তাহলে আমাদের কোন ভেক্টরটা ক্যালকুলেট করতে হবে? উই নিড টু ক্যালকুলেট দ্য ভেক্টর এ বি। কারণ দেখো q1 থেকে q2 এর দিকে যখনই তুমি এই ডাইরেকশনটাকে কনসিডার করছো, দ্য ভেক্টর ইজ এ বি। এটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। So what we should do? We should apply the triangle law of vector addition for this triangle OAB. আমাদের ক্যালকুলেট করতে হবে এবি ভেক্টর। তাহলে আমরা যদি ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনকে ফলো করি, OA and AB, these two vectors are along the two sides of this triangle taken in the same order. Our OB is the third side of the triangle, which is representing vector R2, and it is in opposite order. তাহলে আমাদের অ্যাকর্ডিং টু ফিগার আমরা কি বলবো? OB vector is the resultant of OA vector and AB vector. তাহলে সেখান থেকে আমরা স্টার্ট করছি। তাহলে OB vector will be equal to OA plus AB. OB আর OA আমাদের কাছে নোন ভেক্টরস, দে আর দ্য পজিশন ভেক্টরস অফ পয়েন্ট A and B। তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে AB ভেক্টর। সো AB ভেক্টর ইজ OB মাইনাস OA, দ্যাট ইজ R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এবারে এই R2 মাইনাস R1 কে একটা শর্ট নোটেশনে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেই নোটেশনটা কি? সেই নোটেশনটা হচ্ছে, তুমি এখানে সাবট্রাক্ট করছো R1 ভেক্টরকে ফ্রম R2 ভেক্টর, তাহলে এর তোমার কনসাইজ রিপ্রেজেন্টেশন হবে R21 ভেক্টর
দ্যাট ইজ ইকুয়াল টু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। যে ভেক্টর থেকে সাবট্রাক্ট করছো সেই ভেক্টরের যা নাম্বার সেটা তোমার সাফিক্সের ফার্স্টে অ্যাপিয়ার করবে, যাকে সাবট্রাক্ট করছো সেটা সেকেন্ডে অ্যাপিয়ার করবে। তাহলে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর ইজ ইকুয়াল টু R21 ভেক্টর। এটা হচ্ছে একটা কনভেনশন টু রাইট দ্য সাবট্রাকশন অফ দিস টু ভেক্টরস। এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে R21 ভেক্টরটা অ্যাকচুয়ালি কি? R21 ভেক্টর ইজ এ ভেক্টর হুইচ ইজ পয়েন্টিং ফ্রম চার্জ Q1 টু দ্য চার্জ Q2। তাহলে সেটাকে আমি মেনশন করে দিচ্ছি, R21 ভেক্টর ইজ দ্য ভেক্টর পয়েন্টিং ফ্রম Q1 টু Q2। এবারে ইউনিট ভেক্টর আমরা পড়েছিলাম, তাহলে আমরা এবার ইউনিট ভেক্টরের লজিকটা ইউজ করব। ইউনিট ভেক্টর অ্যালং এনি গিভেন ভেক্টর কিভাবে আমরা পেতে পারি? যদি আমাকে একটা নোন ভেক্টর দেওয়া থাকে ভেক্টর এ, দেন ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এ ভেক্টর উইল বি এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড। তাহলে সেম লজিক এখানে অ্যাপ্লাই করো। আমরা কোন ভেক্টরটা পেয়েছি? দ্য ভেক্টর হুইচ ইজ পয়েন্টিং ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, দ্যাট ইজ ফ্রম Q1 টু Q2। তাহলে এবার আমরা ক্যালকুলেট করব ইউনিট ভেক্টর পয়েন্টিং ফ্রম চার্জ Q1 টু দ্য চার্জ Q2। কি হবে? R21 ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করতে হবে, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি R ক্যাপ 21 অর R21 ক্যাপ। তাহলে R21 cap is equal to R21 vector divided by its magnitude. This is the unit vector pointing from Q1 to Q2, and R21 is the total vector which is pointing from charge Q1 to Q2. কেন আমি ইউনিট ভেক্টরটাকে কনসিডার করলাম? ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কি? ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড ইজ অলওয়েজ ইকুয়াল টু 1। তাহলে তুমি যদি একটা কোনো ভেক্টরের ম্যাগনিটিউড জানো, তাহলে ইফ ইউ মাল্টিপ্লাই দ্যাট ম্যাগনিটিউড বাই দ্য ইউনিট ভেক্টর, দেন দ্য এন্টায়ার কোয়ান্টিটি উইল বি কনভার্টেড ইনটু দ্য ভেক্টর কোয়ান্টিটি। আমরা জানি Q1 আর Q2-র মধ্যে কি ম্যাগনিটিউডের ফোর্স অ্যাক্ট করছে। এখানে ফিগার থেকে Q1 আর Q2 দেখো, আমরা তোমার পোলারিটিটা সেম রেখেছি, মানে Q1 যদি পজিটিভ হয় Q2 ও পজিটিভ, Q1 যদি নেগেটিভ হয় Q2 ও নেগেটিভ। তার মানে দেয়ার ইজ অলওয়েজ রিপালসিভ ফোর্স বিটুইন Q1 অ্যান্ড Q2। তার মানে আমরা সেই ফোর্সের ম্যাগনিটিউড জানি। আমরা যদি সেই কুলম্ব ফোর্সকে মাল্টিপ্লাই করি উইথ দিস ইউনিট ভেক্টর, তাহলে সেই কুলম্ব ফোর্সটা কনভার্টেড হবে ইনটু এ ফোর্স ভেক্টর হুইচ উইল বি ডাইরেক্টেড ইন দ্য ডাইরেকশন অফ দ্য ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টরটা এখানে পয়েন্টেড ফ্রম চার্জ Q1 টু Q2। তাহলে ফোর্সের ম্যাগনিটিউডকে আমরা যদি R21 ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে তুমি ফোর্সটা পাবে ইন এ ফর্ম অফ ভেক্টর হুইচ উইল বি ডাইরেক্টেড ফ্রম Q1 টু Q2। তাহলে যে ফোর্সটা ডাইরেক্টেড ফ্রম Q1 টু Q2, দ্যাট মিনস দ্যাট ফোর্স ইজ অ্যাক্টিং অন দ্য চার্জ Q2। তাহলে Q2-র উপর কে ফোর্স এক্সার্ট করছে? চার্জ Q1। তাহলে পরে আমরা ফাইন্ড আউট করতে পারবো দ্য ভেক্টর ফর্ম অফ ফোর্স এক্সার্টেড বাই দ্য পয়েন্ট চার্জ Q1 অন দ্য পয়েন্ট চার্জ Q2। এই জন্য আমরা ইউনিট ভেক্টরটাকে ফাইন্ড আউট করে নিই, কারণ ইউনিট ভেক্টর দিয়ে কোনো একটা নোন ভেক্টরের ম্যাগনিটিউডকে মাল্টিপ্লাই করলে সেটা ভেক্টর কোয়ান্টিটিতে কনভার্টেড হবে। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1 বলে ভেক্টরের ম্যাগনিটিউড আনচেঞ্জ থাকবে, কিন্তু ভেক্টরের একটা পার্টিকুলার ডাইরেকশন আমরা পেয়ে যাব। তাহলে পরে আমরা যদি এই ফিগারটাকে শুধুমাত্র Q1 Q2-র এই কন্ডিশনটাকে ফলো করি, তাহলে দেখো Q1 টু Q2 there is the unit vector as well as the entire separation vector, and now F suffix 21 is representing electric force exerted on Q2 exerted by Q1। তাহলে আমরা from Coulomb's law we will find the vector form of force exerted by the charge Q1 on Q2। নোটেশনটা কিভাবে লিখছি? ঠিক যে নোটেশনে দেখো R21 ভেক্টর অর R21 ক্যাপ লিখেছি, সেম নোটেশনে ফোর্স অন Q2, তাহলে এফ এর সাফিক্সে প্রথমে অ্যাপিয়ার করবে নাম্বার 2,
কে এক্সার্ট করছে Q1, তার নাম্বারটা পরে অ্যাপিয়ার করবে। সো F21 ভেক্টর উইল বি ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R21 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই R21 ক্যাপ। তুমি লক্ষ্য করে দেখো 1/4πε0 Q1 Q2 বাই R21 স্কোয়ার যদি আমরা সিম্পলি R21 কনসিডার করি উইদাউট কনসিডারিং দ্য ভেক্টর সাইন অর ভেক্টর সিম্বল, তার মানে R21 সিম্পলি তোমাকে কি প্রোভাইড করছে? সেপারেশন বিটুইন দ্য টু পয়েন্ট চার্জেস Q1 অ্যান্ড Q2। তাহলে R21 ক্যাপ এই ফ্যাক্টরটা বাদ দিলে পরে 1/4πε0 Q1 Q2 বাই R21 স্কোয়ারটা হচ্ছে সিম্পলি আমাদের প্রিভিয়াস ইকুয়েশন যেটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার। তাকে মাল্টিপ্লাই করছো R21 ক্যাপ, তাহলে তুমি পেয়ে যাচ্ছ দ্য ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, যেখানে তুমি F21 ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছো ফোর্স ভেক্টর হুইচ ইজ এক্সার্টেড বাই Q1 অন Q2। এইবার তুমি যদি R21 ক্যাপকে R21 ভেক্টরের টার্মে রিপ্রেজেন্ট করো, তাহলে R21 ক্যাপ উইল বি ইকুয়াল টু R21 ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড। তাহলে দেখো অলরেডি ডিনোমিনেটারে দেয়ার ওয়াজ R21 স্কোয়ার, যেই মোমেন্টে তুমি R21 ক্যাপকে ইন টার্মস অফ R21 ভেক্টর রিপ্রেজেন্ট করছো, দ্য পাওয়ার ইন দ্য ডিনোমিনেটার উইল রেজ বাই 1। তাহলে দেখো এটা হয়ে গেল R21 কিউ। এই ভুলটা কিন্তু প্রচুর স্টুডেন্ট করে। যদি তোমাকে বলে শর্ট কোয়েশ্চেনে যে রাইট দ্য ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, আমি অনেককেই দেখেছি লিখতে F21 ভেক্টর ডায়াগ্রাম ড্র করলো, করে লিখলো F21 ভেক্টর ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R21 স্কোয়ার ইন্টু R21 ভেক্টর। ভুল। যদি তুমি ডিনোমিনেটরকে স্কোয়ারে রাখো দেন ইউ হ্যাভ টু ইউজ দ্য ইউনিট ভেক্টর। আর তুমি যদি R21 ভেক্টরকে তোমার যদি ইনসার্ট করতে চাও ইকুয়েশনে বা ইন টার্মস অফ R21 ভেক্টর তুমি যদি F21 ফোর্সকে রিপ্রেজেন্ট করতে চাও, তখন কিন্তু তোমাকে ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হবে ইন টার্মস অফ R21 মানে ক্যাপ ভেক্টর। দিতে হবে ভেক্টরের জায়গায়। না না, ক্যাপ দেবে কেন? R21 ভেক্টরের জায়গাতে যখন তুমি R21 ক্যাপের জায়গাতে যখন তুমি R21 ভেক্টরকে রিপ্রেজেন্ট করছো, তখন তো তোমার ডিনোমিনেটারে আবার একটা R21 আসবে। ইউনিট ভেক্টরের তো এটাই ডেফিনেশন। হুম তুমি যদি দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করো, যখন তুমি F21 কে রিপ্রেজেন্ট করছো ইন টার্মস অফ ইউনিট ভেক্টর যেটা ডাইরেক্টেড ফ্রম চার্জ Q1 টু Q2, তখন কিন্তু ডিনোমিনেটার R স্কোয়ারই রয়েছে। কিন্তু যেই মোমেন্টে তুমি ফোর্স অন Q2 ডিউ টু Q1 কে রিপ্রেজেন্ট করছো ইন টার্মস অফ R21 ভেক্টর, তখন কিন্তু দেখো ডিনোমিনেটর পাওয়ার 1 রেস করেছে। তার কারণ R21 ভেক্টর ইজ R21 ক্যাপ ইজ ইকুয়াল টু R21 ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড। এই দুটো ডিফারেন্স ক্লিয়ার তো? হুম হুম এবার তুমি যদি R21 কে আরো ফার্দার স্প্লিট করে লিখতে চাও, R21 ভেক্টর ইজ R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, তাহলে ডিনোমিনেটারে R21 এটা তো ম্যাগনিটিউড, তাহলে কিভাবে লিখবো? মডিউলাস অফ R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তাহলে এটাকে তুমি যদি আরেকটু সিম্পলিফাই আরেকটু যদি এলাবোরেটিভ ওয়েতে লিখতে চাও, যেখানে তুমি ইউজ করছো দ্য পজিশন ভেক্টর অফ চার্জ Q2 অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পজিশন ভেক্টর অফ চার্জ Q1, তখন তোমাকে লিখতে হবে ইকুয়েশনটা এইভাবে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই, যেহেতু ডিনোমিনেটরটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে R21 উইল বি সিম্পলি উইদিন মডিউলাস সাইন R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, তাহলে তার হোল কিউব ইন্টু R21 ভেক্টর হুইচ ইজ R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার হুম আচ্ছা, এইবারে আমরা কি ক্যালকুলেট করব? ফোর্স এক্সার্টেড বাই পয়েন্ট চার্জ Q2 অন পয়েন্ট চার্জ Q1। তাহলে এবার আমাকে ভেক্টরটাকে কনসিডার করতে হবে পয়েন্টিং ফ্রম চার্জ Q2 টু দ্য চার্জ Q1। তাহলে এবার আমাকে সেকেন্ড কন্ডিশনটাকে কনসিডার করতে হবে। এই পার্টটা আবার সেই আগের বারের মতন, তুমি দুটো পয়েন্ট চার্জকে কনসিডার করছো এগেন লোকেটেড অ্যাট পয়েন্ট এ পয়েন্ট বি।
position vectors of A and B are again R1 vector and R2 vector. Now you need to consider the vector which is directed from point charge Q2 to the point charge Q1. তাহলে আমরা সেম ট্রায়াঙ্গেল OAB তে আবার ইউজ করব ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। নাও ইন আওয়ার প্রিভিয়াস পার্ট দ্য ভেক্টর ওয়াজ AB, এবারে ভেক্টরটা হবে BA। তাহলে এবার যদি আমি BA কনসিডার করি, দেন BA উইল বি দ্য ভেক্টর হুইচ উইল বি পয়েন্টিং ফ্রম চার্জ Q2 টু Q1। তাহলে দেখো OB BA আর নাও ইন দ্য সেম অর্ডার, OA ইজ ইন দ্য রিভার্স অর্ডার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, OA ভেক্টর উইল বি দ্য রেজাল্টেন্ট অফ OB ভেক্টর অ্যান্ড BA ভেক্টর। তাহলে সেটা কি আমরা এবার লিখে ফেলি। তাহলে আমরা এবার কি পাবো, OA ভেক্টর ইজ ইকুয়াল টু OB ভেক্টর প্লাস BA ভেক্টর। আমাকে ক্যালকুলেট করতে হবে BA ভেক্টর। সো BA ভেক্টর ইজ নাও OA ভেক্টর মাইনাস OB, দ্যাট ইজ R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। যখন আমরা R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর লিখেছিলাম তখন তার রিপ্রেজেন্টেশনটা কি ছিল, R21 ভেক্টর। এবার হচ্ছে কি R1 মাইনাস R2 ভেক্টর, তাহলে এই রিপ্রেজেন্টেশনটা হবে কি R12 ভেক্টর, দ্যাট ইজ ইকুয়াল টু R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। তাহলে R12 ভেক্টর কি হয়ে গেল, ইট ইজ দ্যাট ভেক্টর হুইচ ইজ পয়েন্টিং ফ্রম দ্য পয়েন্ট চার্জ Q2 টু দ্য পয়েন্ট চার্জ Q1। এবার ঠিক আগের বারের মতন ইউনিট ভেক্টরটা ক্যালকুলেট করে ফেলো। তাহলে ইউনিট ভেক্টর অফ R12 ভেক্টর উইল বি R12 ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড। আচ্ছা, তাহলে আমরা কি ক্যালকুলেট করছি এবারে, দ্য ভেক্টর হুইচ ইজ পয়েন্টিং ফ্রম দ্য চার্জ Q2 টু Q1। আগের বারে লাস্ট পার্টটাতে আমরা ক্যালকুলেট করলাম ভেক্টর পয়েন্টিং ফ্রম Q1 টু Q2, সেটা ছিল R21 ভেক্টর। এবার হয়ে গেল দেখো R12 ভেক্টর। তাহলে ঠিক প্রিভিয়াসলি আমরা যেরকম ইউনিট ভেক্টর ক্যালকুলেট করেছিলাম ফ্রম Q1 টু Q2, এবার আমরা ক্যালকুলেট করব ইউনিট ভেক্টর হুইচ ইজ পয়েন্টিং ফ্রম চার্জ Q2 টু Q1। তাহলে সেটা কত হবে, R12 ক্যাপ ইজ ইকুয়াল টু R12 ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড। তাহলে এবারে আমরা যদি ফিগারটাকে কনসিডার করি, এবার দেখো আগের ফিগারের ঠিক অপোজিট ফিগারটা। তাহলে আগের বারে ফোর্স ছিল টুয়ার্ডস রাইট, অ্যাওয়ে ফ্রম Q1 টুয়ার্ডস রাইট। এবার হচ্ছে কি ফোর্স এক্সার্টেড অন Q1 বাই Q2। আগের নোটেশনটাকে একটু ফলো করো, ফোর্স এক্সার্টেড বাই Q1 অন Q2 সেটাকে রিপ্রেজেন্ট করেছিলাম F21 ভেক্টর। তাহলে সেই নোটেশনটাকে ফলো করি যদি, তাহলে এবারে হচ্ছে ফোর্স অন Q1 এক্সার্টেড বাই Q2, তাহলে পরে আমাদের রিপ্রেজেন্টেশনটা হয়ে যাবে F12 ভেক্টর। তাহলে আমরা কুলম্বস লর ইকুয়েশনটাকে আবার ইউজ করব টু ফাইন্ড আউট দ্য ফোর্স এক্সার্টেড বাই Q2 অন Q1 ইন ভেক্টর ফর্ম। তাহলে পরে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো, F12 ভেক্টর 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R12 স্কোয়ার ইন্টু R12 ক্যাপ। এবার তুমি যখন ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করছো ইন টার্মস অফ R12 ভেক্টর, ডিনোমিনেটারের দেখো পাওয়ার 1 ইনক্রিজ করলো, তাহলে ঠিক আগের বারের মতন F12 ভেক্টর হয়ে গেল 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R12 কিউ ইন্টু R12 ভেক্টর। তাহলে ইন টার্মস অফ পজিশন ভেক্টর আমরা কি পাবো, R12 ভেক্টর ইজ R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, আর R12 হবে মডিউলাস অফ R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। তাহলে ইন টার্মস অফ পজিশন ভেক্টরস অফ Q1 অ্যান্ড Q2 আমরা ইকুয়েশনটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলাম, ঠিক যেরকম ভাবে আমরা F21 ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছিলাম, ঠিক এক্স্যাক্টলি আমরা একই রকম ভাবে তোমার F12 ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম। এবার আমাকে দেখাতে হবে F21 ভেক্টর ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ F12 ভেক্টর অর F12 ভেক্টর ইজ নেগেটিভ অফ F21 ভেক্টর। যদি আমি দুটো ভেক্টরকে ইকুয়াল উইথ এ নেগেটিভ সাইন রিপ্রেজেন্ট করাতে পারি, তাহলে আমরা নেগেটিভ ভেক্টরের কন্ডিশনটা পাবো, যেখানে ইকুয়াল সাইন রিপ্রেজেন্ট করবে দ্য ম্যাগনিটিউড অফ দিস টু ভেক্টরস আর সেম, আর নেগেটিভ সাইন রিপ্রেজেন্ট করবে দে আর অপোজিটলি ডাইরেক্টেড।
তাহলে এবার আমার ফাইনাল টার্গেট হচ্ছে টু শো আইদার F21 ভেক্টর ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ F12 ভেক্টর, অর তুমি এটাও দেখাতে পারো F12 ভেক্টর ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ F21 ভেক্টর। তাহলে এটা করার জন্য আমরা কি করছি, এই দুটো ডায়াগ্রামকে দেখো একসাথে রিপ্রেজেন্ট করলাম, তাতে করে জিনিসটা যেন আমাদের কাছে আরো ক্লিয়ার হয়। দেখতেই পাচ্ছ F21 ভেক্টর অ্যান্ড F12 ভেক্টর দে আর অপোজিটলি ডাইরেক্টেড। শুধু আমাকে দেখাতে হবে যে দে আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড অলসো। তাহলে আমরা ফার্স্টে লিখে ফেলি F21 ভেক্টরের রিপ্রেজেন্টেশনটা, যেটা আমরা একটু আগে করে এলাম। ঠিক একই রকম ভাবে F12 ভেক্টরটাকেও আমরা সিম্পলি রাইট ডাউন করলাম। এবার R12 ভেক্টর হচ্ছে কি, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, R21 ভেক্টর হচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এবার এই ফিগারটাকে ফলো করো, R21 ভেক্টর, R12 ভেক্টর, এই দুটো ভেক্টর দেখো জাস্ট অপোজিট টু ইচ আদার। সো দ্য ইউনিট ভেক্টরস দ্যাট ইজ R12 cap and R21 cap, they will also be simply oppositely directed. Q1 আর Q2 লোকেশনকে তুমি চেঞ্জ করোনি, দ্যাট মিনস দ্য সেপারেশন বিটুইন Q1 অ্যান্ড Q2 রিমেন্স দ্য সেম। তার মানে R12 ভেক্টরেরও যা ম্যাগনিটিউড, R21 ভেক্টরেরও সেম ম্যাগনিটিউড। ইউনিট ভেক্টরের তো ম্যাগনিটিউড সেম হবেই, কারণ ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড মানে দ্যাট ইজ অলওয়েজ ইকুয়াল টু 1। তাহলে আমরা ফিগার থেকে বলতে পারি কি, ইউনিট ভেক্টর R21 cap is exactly equal and opposite to the unit vector of R12 cap. ঠিক একই রকম ভাবে the vector R21 is exactly equal and opposite to R12 vector. এটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ এটা স্যার। আমরা এ আর বি এর বা Q1 Q2 পজিশনকে আনচেঞ্জ রেখেছি বলেই কিন্তু আমরা এই কন্ডিশনটা ইউজ করতে পারছি। আমরা সেপারেশনটাকে কিন্তু চেঞ্জ করিনি, Q1 Q2 লোকেশনকেও কিন্তু আমি চেঞ্জ করিনি। তাহলে আমরা কি বলছি, R12 cap is equal to negative of R21 cap, R12 vector is negative of R21 vector, কারণ আমি এখানে দেখাবো F21 vector is equal to negative of F12 vector। এবার তুমি যদি R12 কে রিপ্রেজেন্ট বা রিপ্লেস করো বাই R21 উইথ এ নেগেটিভ সাইন, তাহলে পরে তুমি আলটিমেটলি দুটো ইকুয়েশন থেকে কম্পেয়ার করলে পাবে, দেখো F21 ভেক্টর ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ F12 ভেক্টর। তার মানে ফোর্স এক্সার্টেড by Q1 on Q2 and force exerted by Q2 on Q1, these two forces are equal in magnitude, সেটা এই ইকুয়াল সাইনটা রিপ্রেজেন্ট করছে। আর নেগেটিভ সাইন কি রিপ্রেজেন্ট করছে, দে আর অপোজিটলি ডাইরেক্টেড। তার মানে আমরা বলতে পারি কুলম্ব ফোর্সেস অ্যাক্ট ইন অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার্স। তাহলে আমরা এখান থেকে কনক্লুড করছি, the force exerted by 2 point charges on each other are equal and opposite, and Coulomb forces therefore act in action reaction pairs. দেখো ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। লাস্ট ক্লাসে আমরা কম্পেয়ার করেছিলাম কুলম্বস ল উইথ দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। সেইখানে আমরা কুলম্ব ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের যখন আমরা কম্পেয়ার করেছিলাম যে দুটো ফোর্সকে, সেখানে আমরা কম্প্যারিজনে কিছু সিমিলারিটিস পেয়েছিলাম, কিছু ডিসিমিলারিটিস পেয়েছিলাম। ডিসিমিলারিটিস এর মধ্যে আমরা এটা মেনশন করেছিলাম যে ম্যাগনিটিউড অফ গ্র্যাভিটেশনাল ফোর্স এটা হচ্ছে এক্সট্রিমলি স্মল কম্পেয়ার টু দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্ব ফোর্স, যাই তুমি বলো। তাহলে এবার আমি এটা আমাকে ম্যাথামেটিক্যালি দেখাতে হবে। কিভাবে দেখাবো? নেক্সট আমরা যেটা করব, উই উইল কম্পেয়ার দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড কুলম্ব ফোর্স বিটুইন অ্যান ইলেকট্রন অ্যান্ড এ প্রোটন। ওকে, এটা তুমি বিটুইন টু প্রোটনসও করতে পারো, বিটুইন টু ইলেকট্রনসও করতে পারো। এখানে আমাদের কন্ডিশনটা কি হবে, দ্য সেপারেশন বিটুইন
one electron and one proton should not be changed. তার মানে আমরা যে সেপারেশনে রেখে গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করব বিটুইন দ্য ইলেকট্রন অ্যান্ড প্রোটন, সেম সেপারেশনে রেখে আমরা ক্যালকুলেট করব কুলম্ব অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে আমরা এখানে ফাইন্ড আউট করছি এবং আলটিমেটলি আমরা এখান থেকে রেশিও ক্যালকুলেট করব, করে দেখাবো দ্য ম্যাগনিটিউড অফ গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ নেগলিজিবল কম্পেয়ার টু দ্য ম্যাগনিটিউড অফ কুলম্ব ফোর্স। তার মানে আমাদের এম হচ্ছে কি, টু ফাইন্ড দ্য রেশিও অফ দ্য কুলম্ব ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন, আমি এখানে কনসিডার করেছি অ্যান ইলেকট্রন অ্যান্ড এ প্রোটন, তুমি কনসিডার করতে পারো বিটুইন টু প্রোটনস অর বিটুইন টু ইলেকট্রনস, যেটা খুশি। তাহলে প্রথমে আমরা ম্যাগনিটিউড অফ কুলম্ব ফোর্সের ইকুয়েশনটা লিখে ফেলি। এখানে আর আমরা ভেক্টর কোনো রিপ্রেজেন্টেশন করব না, আমরা জাস্ট ম্যাগনিটিউডটাকে নেব। ইলেকট্রন প্রোটন এদের অ্যামাউন্ট অফ চার্জ মানে তুমি কিন্তু এখানে পজিটিভ বা নেগেটিভ সাইন বা পোলারিটিটাকে কনসিডার করছো না, ইউ আর অনলি কনসিডারিং দ্য ভ্যালু অফ চার্জ, সেটা ইকুয়াল। তার মানে আমি যদি কনসিডার করি চার্জ অন ইলেকট্রন ইজ কিউ, দেন চার্জ অন এ প্রোটন শুড অলসো বি ইকুয়াল টু কিউ। তাহলে আমরা এটাকে ইউজ করব টু রাইট ডাউন দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনিটিউড অফ কুলম্ব ফোর্স বিটুইন অ্যান ইলেকট্রন অ্যান্ড এ প্রোটন হুইচ আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স সে স্মল আর। তাহলে আমি কি পাচ্ছি, ম্যাগনিটিউড অফ কুলম্ব ফোর্স, এই ফোর্সটাকে আমরা এফ সাফিক্স ই দিয়ে লিখছি, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সকে এফ সাফিক্স জি লিখবো, আমরা ইলেকট্রিক ফোর্সকে এফ সাফিক্স ই লিখলাম। তাহলে সেটা কি হবে, কনসিডার করো ইউ আর ইন এয়ার অ্যান্ড দ্য তোমার এসআই সিস্টেম ইজ কনসিডার্ড। তাহলে 1/4πε0 চার্জের প্রোডাক্ট, এখানে দুটো চার্জ সেম, আমি দুটো চার্জকে কিউ কনসিডার করেছি, তাহলে ইকুয়েশনটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স অর কুলম্ব ফোর্স বিটুইন অ্যান ইলেকট্রন অ্যান্ড এ প্রোটন ইজ 1/4πε0 Q²/R²। এবারে আমরা এই ইলেকট্রন আর প্রোটনকে সেম আর ডিস্টেন্সে সেপারেট করে লিখব দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনিটিউড অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন দেম। তাহলে এক্সপ্রেশন অফ ম্যাগনিটিউড অফ গ্র্যাভিটেশনাল ফোর্স কি হবে, ক্যাপিটাল জি মাস অফ ইলেকট্রন ইন্টু মাস অফ প্রোটন ডিভাইডেড বাই সেম সেপারেশন R²। তাহলে যেই মোমেন্টে আমরা রেশিও ক্যালকুলেট করব অফ কুলম্ব ফোর্স অ্যান্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, এই সেপারেশন R² পার্টটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এবার আমরা রেশিওটা ক্যালকুলেট করি। তাহলে যেই মোমেন্টে তুমি রেশিও ক্যালকুলেট করবে, এখানে আমি ক্যালকুলেট করছি কুলম্ব ফোর্স ডিভাইডেড বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে সেটা কি দাঁড়াচ্ছে দেখো, 1/4πε0 আর 1/fg আছে বলে ক্যাপিটাল জি তোমার ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা চলে এলো ডিনোমিনেটারে, Q² বাই মাস অফ প্রোটন ইন্টু মাস অফ ইলেকট্রন। এবার তোমাকে ম্যাগনিটিউড বা তোমার ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করতে হবে। 1/4πε0 কত, 9 × 10⁹ ইন এসআই সিস্টেম। ক্যাপিটাল জি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এসআই সিস্টেম হচ্ছে 6.67 × 10⁻11। 1 ইলেকট্রনিক চার্জ 1 প্রোটনিক চার্জ, এটাকে তুমি যদি মাইনিউটলি লেখো তাহলে লিখবো 1.602 × 10⁻19। আমরা রাফলি ক্যালকুলেশনের সময় 1.6 × 10⁻19 কনসিডার করব। তাহলে 1.6 × 10⁻19²। এবার হচ্ছে মাস অফ অ্যান ইলেকট্রন, মাস অফ এ প্রোটন। প্রোটনের মাস হচ্ছে 1.67 × 10⁻27 কিলোগ্রাম, আর মাস অফ ইলেকট্রন হচ্ছে 9.11 × 10⁻31 কিলোগ্রাম। এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে আনসারটা আসলো দেখো 2.3 × 10⁻39। নিউমেরিক্যাল পার্টটাকে ড্রপ করে দাও, শুধু কনসেন্ট্রেট করো অন দ্য পাওয়ার অফ 10। তাহলে কি দেখাচ্ছে, ম্যাগনিটিউড অফ কুলম্ব ফোর্স ইজ 10⁻39 টাইমস হায়ার দেন দ্য তোমার গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন দ্য ইলেকট্রন অ্যান্ড এ প্রোটন। তাহলে যে ফোর্স অন্য ফোর্সের থেকে 10⁻39 টাইমস হায়ার হতে পারে, তাহলে তুমি বলতেই পারো যে দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন অ্যান ইলেকট্রন অ্যান্ড এ প্রোটন ইজ নেগলিজিবল কম্পেয়ার টু দ্য কুলম্ব ফোর্স বিটুইন দেম হোয়েন ইন বোথ দ্য কেসেস দ্য ইলেকট্রন অ্যান্ড প্রোটন আর সেপারেটেড বাই দ্য সেম ডিস্টেন্স।
তাহলে যেটা আমরা ডিসিমিলারিটিস এর মধ্যে পড়েছিলাম সেটা দেখো আলটিমেটলি কিন্তু আমরা কি বলে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করে প্রুফ করলাম যে ইনডিড গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে নেগলিজেবল কম্পেয়ার টু দ্য কুলম্ব ফোর্স। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তুমি বুঝেছি। যদি এবারে দুটো প্রোটন নিতে, তাহলে সেক্ষেত্রে তোমার এই ডিনোমিনেটারে 9.11 ইন্টু 10⁻⁻31 আর ইউজ করতে হতো না, সেখানে তোমাকে মাস অফ প্রোটনই ইউজ করতে হতো। তাহলে সেই ক্যালকুলেশন করলে দেখা যায় যে তুমি যদি দুটো প্রোটনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স কম্পেয়ার করো, দেখবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হবে 10⁻36 টাইমস গ্রেটার। আর যদি দুটো ইলেকট্রনের মধ্যে সেম ভাবে কম্পেয়ার করো কুলম্ব ফোর্স অ্যান্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, সেখানে ইলেকট্রনের মাস কম হওয়ার জন্য এই ফোর্সটা হয়ে যাবে 10⁻43 টাইমস অলমোস্ট গ্রেটার। তার মানে বুঝতেই পারছো 10⁻36, 10⁻39, 10⁻43 এই নাম্বারগুলো এক্সট্রিমলি লার্জ। তার মানে যে কোনো কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে নেগলিজেবল কম্পেয়ার টু দ্য কুলম্ব ফোর্স। আমি এটা লিখে দিয়েছি যে সিমিলারলি ইট ক্যান বি শোন দ্যাট দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন টু প্রোটনস ইজ অ্যাপ্রক্সিমেটলি 10⁻36 times the gravitational force between them, and the electrostatic force between two electrons is approximately 10⁻43 times the gravitational force between them. এই ক্যালকুলেশনটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবারে আমরা কি ক্যালকুলেট করব? ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস। আমরা এখনই মানে লাস্ট অব্দি আমরা কি ক্যালকুলেট করেছি? ইন্টারঅ্যাকশন বিটুইন টু পয়েন্ট চার্জেস। এবার যদি মোর দ্যান 2 পয়েন্ট চার্জেস থাকে তখন আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমরা এখানে ক্যালকুলেট করব ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস অর মাল্টিপল পয়েন্ট চার্জেস, and here we will introduce a principle which is known as the superposition principle. এবারে আমরা কুলম্ব লর সিগনিফিকেন্স পড়ার সময় কি বলেছিলাম? যে কুলম্বস ল অর কুলম্ব ফোর্স যখন আমরা ইন বিটুইন টু পয়েন্ট চার্জেস ক্যালকুলেট করব, সেখানে সারাউন্ডেড দ্যাট টু পয়েন্ট চার্জেস যদি আরো কিছু চার্জ এক্সিস্ট করে, তারা কখনো এফেক্ট করবে না দ্য কুলম্ব ফোর্স বিটুইন দোজ টু পয়েন্ট চার্জেস। তার মানে Q1, Q2, Q3, Q4 এরকম ভাবে যখন মোর দ্যান 2 পয়েন্ট চার্জেস আছে একটা লোকেশনের মধ্যে, তখন যখন তুমি ইন্টারঅ্যাকশন ক্যালকুলেট করবে বিটুইন Q1, Q2, তখন সেই ইন্টারঅ্যাকশনকে ইনফ্লুয়েন্স করবে না দ্য প্রেজেন্স অফ Q3, Q4, Q5 অ্যান্ড সো অন। যখন তুমি ক্যালকুলেট করবে ইন্টারঅ্যাকশন বিটুইন Q1 অ্যান্ড Q3, তখন সেই ইন্টারঅ্যাকশনকে ইনফ্লুয়েন্স করবে না দ্য প্রেজেন্স অফ Q2, Q4, Q5 অ্যান্ড সো অন। তার মানে আমরা যেটা পড়েছি, যেটা আমরা স্টেট করেছি, সেটা হচ্ছে কি কুলম্বস ল অলওয়েজ ডেসক্রাইবস দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন টু পয়েন্ট চার্জেস। এবারে ধরো দেয়ার ইজ এ থার্ড চার্জ, দুটো চার্জ রয়েছে, তুমি আরেকটা থার্ড চার্জকে ইন্ট্রোডিউস করলে ইন দ্য ভিসিনিটি অফ দোজ টু পয়েন্ট চার্জেস। তাহলে এবার কি হবে? এই দুটো পয়েন্ট চার্জ সাইমালটেনিয়াসলি ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করবে অন দ্যাট থার্ড চার্জ। ফর এক্সাম্পল Q1, Q2 ধরো রয়েছে, তুমি Q3 কে ইনসার্ট করলে, তাহলে Q1, Q3-র উপর ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করবে, Q2, Q3-র উপর ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করবে সাইমালটেনিয়াসলি। এটা এক্সপেরিমেন্টালি প্রুভেন। তাহলে এবার যদি তোমাকে ক্যালকুলেট করতে বলে যে ক্যালকুলেট দ্য নেট ফোর্স অর টোটাল ফোর্স অ্যাক্টিং অন দ্যাট থার্ড চার্জ Q3, then you have to carry out a vector sum of the two forces exerted by Q1 and Q2 on Q3. তার মানে তুমি যদি বলো ফোর্স অন Q3 ডিউ টু Q1 as F13 vector, ফোর্স অন Q3 ডিউ টু Q2 as F তোমার 32 ভেক্টর,
আমি আগে একটা ভুল বললাম, ফোর্স অন কিউ থ্রি ডিউ টু কিউ ওয়ান হবে F31 ভেক্টর, আর ফোর্স অন কিউ থ্রি ডিউ টু কিউ টু হবে F32 ভেক্টর, দেন ইউ হ্যাভ টু ক্যারি আউট দ্য ভেক্টর সাম অফ দিস টু ফোর্স ভেক্টরস। এইটা যে প্রপার্টির উপর বেস করে দাঁড়িয়ে আছে সেটাকেই আমরা বলছি হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপোজিশন অফ ফোর্সেস। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে আমরা এরপর কি লিখব? দ্যাট এক্সপেরিমেন্টস হ্যাভ শোন দ্যাট when two charges exert forces simultaneously on a third charge, the total force acting on that third charge is the vector sum of the forces that the two charges exert individually. যেটা তোমাকে আমি এখনই বললাম, কিউ থ্রির উপর কিউ ওয়ানের ফোর্স, কিউ থ্রির উপর কিউ টু ফোর্স, এই দুটো ফোর্স ভেক্টরকে তোমাকে অ্যাড করতে হবে, তাহলেই তুমি পাবে হচ্ছে নেট ফোর্স অর টোটাল ফোর্স অন কিউ থ্রি। তাহলে এটা যে প্রসেসকে ফলো করবে, যে প্রপার্টি, ইম্পর্টেন্ট প্রপার্টিটাকে ফলো করবে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য প্রিন্সিপাল অফ সুপারপোজিশন অফ ফোর্সেস। অ্যান্ড রিমেম্বার, ইট ইজ ট্রু ফর এনি নাম্বার অফ চার্জেস। যদি 10টা চার্জ থাকে পয়েন্ট চার্জ, অ্যাপ্লিকেবল। যদি 10⁻10 চার্জেস থাকে অ্যাপ্লিকেবল, 10⁻50 চার্জেস থাকলে সেখানেও অ্যাপ্লিকেবল। তাহলে স্টেটমেন্টটা কি হবে? স্টেটমেন্টটা হবে, যখন তুমি, আমি তোমাকে আগে সিম্পল ব্যাপারটা বলি, ধরো তুমি একটা কোনো, ধরো তোমাকে তোমাকে এন নাম্বার অফ পয়েন্ট চার্জেস দেওয়া হয়েছে, তুমি এদেরকে একটা আরেকটার তোমার ক্লোজ রিজিয়নে এদেরকে প্লেস করলে, তখন প্রত্যেকটা চার্জ বিহেভ করবে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আদার চার্জেস। মানে অ্যাজ ইফ কিউ থ্রি আছে, কিউ থ্রি যখন কিউ ওয়ানের সঙ্গে ইন্টারাক্ট করছে তখন বাকিদের উপর ডিপেন্ড করছে না। কিউ থ্রির সঙ্গে যখন তুমি কিউ টুর ইন্টারাকশন নিচ্ছ তখন বাকি চার্জগুলোর প্রেজেন্স তোমার সেখানে এরকম কোনো রকম কিছু ইনফ্লুয়েন্স পুট আপ করতে পারছে না। তার মানে যখন তুমি পয়েন্ট চার্জগুলোকে প্লেস করছো নিয়ার ইচ আদার, তারা বিহেভ করছে ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এবারে এই কালেকশন অফ চার্জের মধ্যে যখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে নেট ফোর্স অন ওয়ান পার্টিকুলার চার্জ এক্সার্টেড বাই অল আদার চার্জেস ইন দ্যাট কালেকশন, সেটা তুমি কিভাবে পাবে? ভেক্টর সাম অফ দ্য ফোর্সেস এক্সার্টেড অন দ্যাট সিঙ্গল পার্টিকুলার চার্জ বাই অল দ্য আদার চার্জেস উইদিন দ্যাট কালেকশন। এবং প্রত্যেকটা ফোর্স ওবে করবে দ্য কন্ডিশন অফ কুলম্বস ল। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। তাহলে আমরা যখন স্টেটমেন্ট অফ প্রিন্সিপাল অফ সুপারপোজিশন অর সিম্পলি সুপারপোজিশন প্রিন্সিপালকে বলবো, ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে দেখো। অল দ্য পয়েন্ট চার্জেস when placed near each other behave independent of each other, and the net force on a particular charge within that collection obviously due to all other charges is given by the vector sum of the forces exerted on that particular charge by all the other charges in accordance with Coulomb's law. যেটা তোমাকে আমি এক্সপ্লেন করলাম সেটাই দেখো স্টেটমেন্টের মধ্যে বলা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবারে আমাকে এটা ম্যাথামেটিক্যালি শো করতে হবে যে স্টেটমেন্টটা আমি পড়লাম। সো উই নিড এ পার্টিকুলার ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা দেখে ভয় পেয়ে যেও না। ডায়াগ্রামটা কি বলছে? দেয়ার ইজ এ পয়েন্ট পি হোয়ার দেয়ার ইজ ওয়ান পার্টিকুলার চার্জ Q0. দেয়ার ইজ এ কালেকশন অফ পয়েন্ট চার্জেস Q1, Q2, Q3 থেকে স্টার্ট করে থ্রু ith চার্জ Qi up to the nth charge Qn. All these charges have definite position vectors with respect to the origin. আমাকে কি করতে হবে? আমাকে ইন্টারাকশন কনসিডার করতে হবে বিটুইন পেয়ার ইন দ্য ফর্ম অফ পেয়ার্স। পেয়ার মানে কি? আমি এখানে ক্যালকুলেট করব নেট ফোর্স অন Q0। তাহলে আমার প্রথম পেয়ার কি হবে? ফোর্স অন Q0 এক্সার্টেড বাই Q1। সেকেন্ড পেয়ার হবে
ফোর্স অন কিউ জিরো এক্সার্টেড বাই কিউ টু, এরকম ভাবে ব্যাপারটা রান করবে থ্রু ith চার্জ আপ টু nth চার্জ। লাস্ট টার্মটা কি হবে? ফোর্স অন কিউ জিরো ডিউ টু nth পয়েন্ট চার্জ। তাহলে এরকম তুমি n নাম্বার অফ ফোর্স ভেক্টর টার্মস পাবে, টোটালটাকে সাম আপ করতে হবে, তাহলেই তুমি পাবে টোটাল ফোর্স exerted by this collection of point charges on that particular charge q0। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমি কি বলছি? অ্যাকর্ডিং টু দ্য ফিগার উই হ্যাভ এ সিস্টেম অফ n পয়েন্ট চার্জেস, যেটা q1 q2 থেকে রান করছে থ্রু ith চার্জ আপ টু nth চার্জ। আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেমকে কনসিডার করেছি উইথ রেসপেক্ট টু অরিজিন। দিস চার্জেস আর লোকেটেড, সো উই হ্যাভ পজিশন ভেক্টরস। q1 চার্জের পজিশন ভেক্টরকে r1 ভেক্টর বলা হচ্ছে, q2 চার্জের পজিশন ভেক্টরকে r2 ভেক্টর। তাহলে ith চার্জের পজিশন হবে হচ্ছে ri, nth চার্জের পজিশন হবে rn। পজিশন ভেক্টরগুলো পেয়ে গেলাম। এবার আমি কোথায় q0 পার্টিকুলার চার্জটাকে লোকেট করাচ্ছি বা প্লেস করছি? অ্যাট পয়েন্ট p, যেখানে দেখো p পয়েন্টের উইথ রেসপেক্ট টু অরিজিন দেয়ার ইজ এ সার্টেন পজিশন ভেক্টর, যেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে বাই r0 ভেক্টর। তাহলে q0 চার্জ যার উপর আমি ক্যালকুলেট করব নেট ফোর্স এক্সার্টেড বাই দিস n পয়েন্ট চার্জেস, তার পজিশন ভেক্টর হচ্ছে r0। এবার কি করব? এবারে আমরা কনসিডার করছি সাপোজ q0-র উপর q1 যে ফোর্সটা দিচ্ছে সেই ফোর্সটা f1 ভেক্টর, q0-র উপর q2 যে ফোর্সটা দিচ্ছে সেটা f2 ভেক্টর। তাহলে ith চার্জ যে ফোর্সটা দেবে সেটা fi ভেক্টর, nth চার্জ যে ফোর্সটা দেবে সেটা হচ্ছে fn ভেক্টর। দেখো সেটাই লেখা হলো। এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার হয়েছে? স্যার আপনি একবার এবারে কি ক্যালকুলেট করব? ইন্ডিভিজুয়াল ফোর্স গুলোকে। ফোর্স অন q0 exerted by q1, ফোর্স অন q0 exerted by q2 and so on। কিভাবে ক্যালকুলেট করব? ইন টার্মস অফ পজিশন ভেক্টর আমরা ভেক্টর ফর্ম অফ কুলম্বস লতে ইকুয়েশনটা লিখেছিলাম, সেই ইকুয়েশনটাকে ফলো করো। তাহলে পরে ফার্স্টে আমরা রাইট ডাউন করছি ফোর্স অন q0 exerted by the point charge q1। কি হবে? f1 ভেক্টর কনসিডার করে নাও দ্য মিডিয়াম ইজ এয়ার অ্যান্ড দ্য মেজারিং সিস্টেম ইজ এসআই সিস্টেম। তাহলে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে 1/4πε0। ঠিক যেরকম ভাবে আমরা তোমার পজিশন ভেক্টরস অফ q1 অ্যান্ড q2-র ফর্মে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল লিখেছিলাম, এক্স্যাক্টলি দেখো সেই প্যাটার্নটাকে ফলো করছি। তাহলে f1 ভেক্টর কি হবে? 1/4πε0, নিউমারেটারে হবে q0 ইন্টু q1, কারণ তুমি q0 আর q1 এর ইন্টারাকশন নিচ্ছ। ডিনোমিনেটারে কি হবে? পজিশন ভেক্টর অফ দ্যাট পয়েন্ট চার্জ অন হুইচ দ্য ফোর্স ইজ এক্সার্টেড। তাহলে এখানে পজিশন ভেক্টর অফ q0 মাইনাস পজিশন ভেক্টর অফ দ্য চার্জ হুইচ ইজ এক্সার্টিং দ্য ফোর্স, তার মডিউলাসের কিউব ইনটু দ্য ডিফারেন্স ইন তোমার বলতে পারো পজিশন ভেক্টরস। তাহলে আমাদের f1 ভেক্টরের এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে? দেখো ওই লজিকটা 1/4πε0 q0 q1 ডিভাইডেড বাই পজিশন ভেক্টর অফ দ্য চার্জ q0, মানে যার উপর ফোর্স ক্যালকুলেট করছো, মাইনাস পজিশন ভেক্টর অফ দ্য চার্জ হুইচ ইজ এক্সার্টিং ফোর্স। q1 ফোর্স দিচ্ছে, তাহলে q1 এর পজিশন ভেক্টর তার মডিউলাসের কিউব ইনটু, এবার ভেক্টর সাবট্রাকশনটা ঠিক একই রকম ভাবে হবে পজিশন ভেক্টর অফ চার্জ q0 মাইনাস পজিশন ভেক্টর অফ চার্জ q1 বিকজ q1 ইজ এক্সার্টিং ফোর্স অন q0।
এই ইকুয়েশনটা ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। তাহলে হুম। ঠিক একই লজিকে এবার যদি আমি লিখি ফোর্স অন Q0 এক্সার্টেড বাই Q2, তাহলে সিম্পলি 1 কে সাবস্টিটিউট করে দাও বাই নাম্বার 2। তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে 1/4πε0 Q0 Q2 বাই মডিউলাস অফ R0 ভেক্টর মাইনাস R2 কিউব ইন্টু R0 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। তাহলে এই ওয়েতে যদি আমি প্রোগ্রেস করি, তাহলে ফোর্স অন Q0 exerted by the ith charge Qy will be 1/4πε0 Q0 Qy by modulus of R0 vector minus Ri vector cube into R0 minus Ri. And finally, the force exerted on Q0 exerted by the nth charge, সেটা কি হবে? Fn vector. So it will be 1/4πε0 Q0 Qn by modulus of R0 vector minus Rn vector cube into R0 vector minus Rn vector. ইকুয়েশন গুলো ক্লিয়ার? লজিক গুলো? হুম। Now we will apply the principle of superposition to calculate the resultant force F on that point charge Q0. So, according to the principle of superposition, the resultant force on charge Q0 will be the vector sum of all the individual forces which are acting simultaneously on Q0, যেটা আমরা এক্ষুনি করলাম। এবার সিম্পলি সাবস্টিটিউট করে দাও প্রত্যেকটা টার্মকে। তাহলে স্টার্টিং ফ্রম 1 2 থ্রু ith চার্জ, এই সামেশনটা রান করবে আপ টু দা nth চার্জ। তাহলে এবার এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। প্রত্যেকটা টার্মে দেখো 1/4πε0 টার্মটা কমন, এই টার্মটাকে আমরা কমন নিয়ে নেব। ঠিক আছে? এই টার্মটা কমন নিয়ে নিলে আমাদের কাছে রিমেনিং টার্ম যেটা পড়ে থাকবে, সেই রিমেনিং টার্মটাকে আমাকে একটু সিম্পলিফাই করে লিখতে হবে। এই পার্ট অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে পরে নেক্সট পার্টে আমরা কি যাব? আমরা এই ইকুয়েশনটাকেই আরেকবার লিখি যে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ সুপারপোজিশন দ্য রেজাল্টেন্ট ফোর্স এফ অন চার্জ Q0, ইকুয়েশনটাকে আরেকবার আমি ফ্রেম করছি। এবারে আমি কি করব? F1 F2 করে ith চার্জ যে আমি সাবস্টিটিউশনটা করেছিলাম, এবারে টোটালটা থেকে 1/4πε0 টার্মটাকে কমন নিয়ে নেব। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো, 1/4πε0 টার্মটা যদি তুমি কমন নাও, তাহলে দেখো ইকুয়েশনটা এইভাবে অ্যাপিয়ার করছে। Q0 Q1 ইন্টু R0 ভেক্টর মাইনাস R1 ভেক্টর বাই মডিউলাস অফ R0 ভেক্টর মাইনাস R1 কিউ। তারপরে টার্ম ইন্টারাকশন 0 অ্যান্ড Q2, তাহলে সেকেন্ড ইন্টারাকশন টার্ম। এভাবে এটা রান করছে থ্রু ith ইন্টারাকশন টার্ম আপ টু দা nth ইন্টারাকশন টার্ম। এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবার কোয়েশ্চেন হচ্ছে যে এই n, এটা হচ্ছে একটা লার্জ নাম্বার, তাহলে আমি এরকম অ্যাডিশনাল টার্ম কতগুলো লিখবো? তাহলে এর একটা কনসাইজ ফর্ম দরকার। সেই কনসাইজ ফর্মটাকে আমরা রিপ্রেজেন্ট করব বাই ইউজিং দ্য সামেশন সিম্বল, যেখানে আমরা একটা জেনারেল কোঅর্ডিনেটের মতন আই যে আমাদের এই যে তোমার সাফিক্সে ইউজ করা হয়েছে ith চার্জ, এই ith চার্জের ভ্যালুটাকে আমরা রান করাবো স্টার্টিং ফ্রম চার্জ 1 টু দা nth চার্জ। তাহলে আমাদের আর এরকম ভাবে একটা সিরিজের মতন করে সামেশনকে লিখতে হবে না, সেটাকে আমরা কনসাইজ ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবো। দেখো এই অবধি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে এবার এর কনসাইজ ফর্মটা কিরকম আসছে দেখো। তাহলে ফোর্স ভেক্টর এফ উইল বি 1/4πε0। এই যে সামেশন সিম্বল, এই সামেশন সিম্বল মানে এই যে তুমি আগের স্টেপে প্রত্যেকটা টার্মকে অ্যাড করছিলে স্টার্টিং ফ্রম Q1 আপ টু nth চার্জ, এই টোটালটা ইনক্লুডেড হয়ে গেল উইদিন দি সামেশন সিম্বল। এখানে আমরা একটাই পার্টিকুলার চার্জকে কনসিডার করছি, দ্যাট ইজ দ্য ith চার্জ। ith চার্জ
ক্যান হ্যাভ এনি ভ্যালুস বিটুইন 1 and n, যেখানে n হচ্ছে টোটাল নাম্বার অফ পয়েন্ট চার্জেস ইন দ্যাট কালেকশন। যদি তুমি বলো 10টা পয়েন্ট চার্জ আছে, তাহলে সামেশনটা রান করবে ফ্রম 1 to 10। যদি 20টা পয়েন্ট চার্জ থাকে, দেন আই উইল বি রানিং ফ্রম 1 to 20। এবার কি হবে, আই এর জায়গাতে এই যে এক্সপ্রেশনটা কিউ জিরো কিউ আই, যেটাকে আমরা জেনারেলাইজ করছি ফর এনি পয়েন্ট চার্জ হুইচ ইজ ইন্টারাক্টিং উইথ কিউ জিরো কিউ আই multiplied by position vector of q0 minus position vector of that ith charge divided by modulus of position vector of q0 minus position vector of ith charge এর হোল কিউ। এবার তুমি যদি i এর ভ্যালু 1 পুট করো, তাহলে দেখো ফার্স্ট টার্মটা পাবে, i কে 1 দিয়ে রিপ্লেস করে দাও। i এর ভ্যালু 2 পুট করো, সেকেন্ড টার্মটা পাবে। আর এই সামেশন সিম্বলের জন্য যখনই তুমি i এর ভ্যালু চেঞ্জ করবে, প্রত্যেকটা টার্মের পরে একটা প্লাস সাইন অ্যাপিয়ার করতে থাকবে টিল ইউ রিচ দ্য nth টার্ম। সো দিস রিপ্রেজেন্টস দ্য টোটাল ফোর্স অর নেট ফোর্স অর রেজাল্টেন্ট ফোর্স acting on that charge q0 exerted by all the n point charges। এবং সেটা দেখো ইন্টারঅ্যাকশনের ফর্মে কিন্তু কাজ করছে। যখন তুমি কনসিডার করছো ইন্টারঅ্যাকশন বিটুইন কিউ0 কিউ1, সেখানে কিউ2 কিউ3 এরা কিন্তু কোনো ইনফ্লুয়েন্স পুট আপ করতে পারছে না। যখন তুমি ক্যালকুলেট করছো ইন্টারঅ্যাকশন বিটুইন কিউ0 কিউ2, তখন কিউ1 কিউ3 কিউ4 এরা কিন্তু কেউ এর উপর ইনফ্লুয়েন্স পুট আপ করতে পারছে না। তার মানে চার্জগুলো বিহেভ করছে ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে ডিসক্রিট চার্জ নিয়ে আমরা এতক্ষণ ধরে ডিল করে এলাম। এবার আমরা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের দিকে যাব। ডিসক্রিট চার্জ মানে পয়েন্ট চার্জ, যেখানে ডিসক্রিট ভাবে একটা আরেকটার মধ্যে সেপারেটেড থাকছে বাই সাম ডিস্টেন্স, যাদের মধ্যে কোনো কন্টিনিউটি নেই। আর কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন মানে হোয়েন উই আর কনসিডারিং এ চার্জড এক্সটেন্ডেড অবজেক্ট। আমরা তিনটে টাইপ অফ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন পাবো। কিরকম দেখো, তাহলে আমরা এবার কনসিডার করব ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। আমরা যদি কনসিডার করি যে দেয়ার আর এন নাম্বার অফ পয়েন্ট চার্জেস, দে আর ডিস্ট্রিবিউটেড ইন স্পেস, যেখানে প্রত্যেকটা পয়েন্ট চার্জের সাথে প্রত্যেকটা পয়েন্ট চার্জের একটা ফাইনাইট সেপারেশন আছে। সেই সেপারেশনটা এক্সট্রিমলি স্মল হতে পারে, কাউন্টেবল হতে পারে। তার মানে যখনই তুমি পয়েন্ট চার্জগুলোকে সেপারেট করছো ফ্রম ইচ আদার, দ্যাট মিনস ইউ ক্যান লোকেট ইচ চার্জ with respect to origin of a coordinate system. That means you can locate each charge by its coordinates. এই রকম ডিস্ট্রিবিউশন অফ চার্জকে আমরা কনসিডার করি ডিসক্রিট, যেখানে চার্জগুলো থাকছে, পয়েন্ট চার্জগুলো থাকছে ডিস্ট্রিবিউটেড ইন স্পেস, বাট দে আর সেপারেটেড ফ্রম ইচ আদার বাই এ ফাইনাইট ডিস্টেন্স। তাহলে প্রথমে আমরা ডিসক্রিট চার্জটাকে লিখে ফেলি। তাহলে ডিসক্রিট চার্জের লজিকটা ক্লিয়ার হয়েছে তোমার কাছে? হ্যাঁ স্যার। তাহলে আমি কি বলবো, ইফ উই হ্যাভ এ নাম্বার অফ পয়েন্ট চার্জেস হুইচ আর ডিস্ট্রিবিউটেড ইন স্পেস উইথ এ ফাইনাইট সেপারেশন, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, they are distributed in space having a finite separation between them, so that we can locate each charge by specifying their coordinates. এই যদি সিচুয়েশন বা সিনারিও হয়, then we will term that distribution of charge as discrete. কিন্তু এই ডিসক্রিট চার্জটা সব সময় পাওয়া পসিবল নয়। কিরকম, আমরা একটা এক্সাম্পল কনসিডার করি। ধরো তোমাকে একটা কন্ডাক্টর দেওয়া হয়েছে, কন্ডাক্টরের শেপ যা খুশি হতে পারে। সেই কন্ডাক্টরটাতে কিছুটা চার্জ ধরো প্লেস করা হয়েছে, সাপোজ নেগেটিভ চার্জ তুমি প্লেস করেছো। তাহলে তুমি কি অবজার্ভ করবে, দ্য চার্জ হুইচ উইল বি প্লেসড অন দ্যাট কন্ডাক্টর উইল স্প্রেড ওভার দ্য এন্টায়ার সারফেস অফ দ্য কন্ডাক্টর। তাহলে যেই মোমেন্টেই চার্জটা স্প্রেড করে যাচ্ছে, সেখানে প্রত্যেকটা পয়েন্ট চার্জকে স্পেসিফাই করে
তার পজিশন কোঅর্ডিনেটকে বের করে তাদের মধ্যে সেপারেশনকে লোকেট করা ইম্পসিবল হয়ে যায়। কেন? তার কারণ এই চার্জটা যখন স্প্রেড করে ওভার দ্য এন্টায়ার সারফেস অফ দ্য কন্ডাক্টর, তখন যে কোনো দুটো পয়েন্ট চার্জের মধ্যে সেপারেশনটা হয়ে যায় ইনফাইনাইটেসিমালি স্মল। আগের বারে যেরকম বলা ছিল যে ফর ডিসক্রিট পয়েন্ট চার্জেস দে আর সেপারেটেড বাই সাম ফাইনাইট ডিস্টেন্স। এটা স্মল হতে পারে, এটা লার্জ হতে পারে, বাট নট ইনফাইনাইটেসিমালি স্মল। সেটা কখন হচ্ছে? when you have placed some charge on a conductor and that charge has spreaded over the entire surface। তখন দুটো পয়েন্ট চার্জের মধ্যে সেপারেশনটা হয়ে যায় ইনফাইনাইটেসিমালি স্মল। তাই জন্য আমাদের পক্ষে পসিবল হয় না পজিশন কোঅর্ডিনেটকে ইউজ করে প্রত্যেকটা পয়েন্ট চার্জকে লোকেট করা। তখন আমরা আর এই চার্জের ডিস্ট্রিবিউশনটাকে ডিসক্রিট না বলে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তাহলে ডিফারেন্স বিটুইন ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে আমি কি বলছি দেখো, when some charge is placed on a conductor it spreads over the entire surface of the conductor. So it is impossible for us to specify location of each point charge by using some position coordinates because the separation between any two individual point charges is now infinitesimally small. So the charge distribution will now be termed as continuous. তাহলে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনকে ইন ওয়ান সেন্টেন্স যদি আমাকে ডেসক্রাইব করতে বলে তাহলে আমি কি বলবো? যে এটা হচ্ছে একটা সিস্টেম অফ ভেরি ক্লোজলি স্পেসড চার্জ যারা ফর্ম করছে একটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। যেই মোমেন্টে তুমি ক্লোজলি স্পেসড চার্জ বলে দিলে, ক্লোজলি স্পেসড চার্জেস মানে হচ্ছে তাদের ভিতরে যে কোনো দুটো চার্জের ভিতরে সেপারেশন, এই ক্লোজলি স্পেসড কথাটার জন্য ওই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। কোন কন্ডিশন? when the separation between any two individual point charges is infinitesimally small. তাহলে in one sentence we can say a system of closely spaced charges is said to form a continuous charge distribution. ক্লিয়ার কিনা বলো? এবারে আমি কি বলেছিলাম? তিনটে টাইপ অফ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন ইজ দেয়ার। একবার চার্জটা ডিস্ট্রিবিউটেড হবে ওভার এ লাইন, একবার চার্জটা ডিস্ট্রিবিউটেড হবে ওভার দ্য সারফেস, আরেকবার চার্জটা ডিস্ট্রিবিউটেড হবে ওভার দ্য এন্টায়ার ভলিউম। তাহলে তিনটে টাইপ অফ ডিস্ট্রিবিউশনের তিনটে ডিফারেন্ট নেমিং আছে। সো উই উইল সে there are three kinds of continuous charge distributions. Number one, when you are considering the distribution of charge along a line, it will be the linear charge distribution. When you are considering the distribution of charge over the surface of a conductor or a non-conducting substance, or non-conducting substance বলা উচিত নয়, conductor, then it will be surface charge distribution. আর যখন তুমি কনসিডার করছো ডিস্ট্রিবিউশন অফ চার্জ ওভার দ্য এন্টায়ার ভলিউম, এইখানে আসবে হচ্ছে নন কন্ডাক্টিং মেটেরিয়াল, তখন আমরা পাবো হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে তিনটে টাইপ অফ ডিস্ট্রিবিউশন আছে: লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। এবার প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনকে আমাকে সেপারেটলি জানতে হবে। তাহলে ফার্স্টে আমরা স্টার্ট করছি ফ্রম লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন মানে তুমি অবজেক্টটাকে কনসিডার করো যেখানে অবজেক্টের শুধুমাত্র লেন্থটাকেই তুমি মেজার করতে পারবে। তাহলে অবজেক্টটা কিভাবে অ্যাপিয়ার করবে আমাদের কাছে একটু রিক্যাপ করো। আমরা যখন ইলাস্টিসিটি চ্যাপ্টার পড়েছিলাম ইন ক্লাস 11, সেখানে আমরা তিনটে ইলাস্টিক মডিউলাসকে ডেসক্রাইব করেছিলাম। ইয়ংস মডিউলাস পড়ার সময় আমরা সলিড অবজেক্টকে কিভাবে কনসিডার করেছিলাম? ইন দ্য ফর্ম অফ এ থিন ওয়্যার অর থিন রড। কেন? তার কারণ
যদি আমরা সলিড অবজেক্টটাকে কনসিডার করি ইন দ্য ফর্ম অফ এ থিন ওয়ার অর থিন রড, the length of that wire or rod will be extremely large compared to its area of cross section. সেখানে আমরা যখন লেন্থটাকে ইলংগেট করেছিলাম বা কম্প্রেস করেছিলাম, উই নেগলেক্টেড এনি চেঞ্জ ইন এরিয়া অফ ক্রস সেকশন। তাহলে যখন তোমাকে কনসিডার করতে হবে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, তখন তোমাকে কন্ডাক্টরটাকে কনসিডার করতে হবে ইন দ্য ফর্ম অফ এ থিন রড, thin thread, thin wire, etc. So charge will be distributed along the length of the thin rod or wire or etc. ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে আমি ফার্স্ট স্টার্ট করছি লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন where charge is distributed on thin ropes or threads or rods. এবার যে কোনো কাইন্ড অফ চার্জ ডিস্ট্রিবিউশনই তুমি কনসিডার করো না কেন, প্রত্যেকটা চার্জ ডিস্ট্রিবিউশনের একটা চার্জ ডেনসিটি টার্মিনোলজি তোমার কাছে আসবে। যখন তুমি লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন করবে তখন তোমাকে যে কনসেপ্টটাকে আনতে হবে দ্যাট ইজ লিনিয়ার চার্জ ডেনসিটি। লিনিয়ার চার্জ ডেনসিটি মানে তুমি এখানে ক্যালকুলেট করবে চার্জ পার ইউনিট লেন্থ। সেটা ইউনিফর্মও হতে পারে, নন ইউনিফর্ম হতে পারে। নন ইউনিফর্ম হলে কি হবে আমি একটু পরে বলবো। এই মোমেন্টে আমি ইউনিফর্ম ব্যাপারটাকে বলি, তারপর আমি নন ইউনিফর্মটাতে যাচ্ছি। তাহলে যখন আমরা কনসিডার করব দ্য কেস অফ লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, উই নিড টু কনসিডার দিস ফিজিক্যাল কোয়ান্টিটি লিনিয়ার চার্জ ডেন্সিটি। সো হোয়াট ইজ লিনিয়ার চার্জ ডেন্সিটি? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ পার ইউনিট লেন্থ। তাহলে যদি তুমি বলো কিউ অ্যামাউন্টের চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে অ্যালং এ লেন্থ এল, তাহলে কিউ ডিভাইডেড বাই এল উইল গিভ ইউ দিস ফিজিক্যাল কোয়ান্টিটি লিনিয়ার চার্জ ডেন্সিটি। তার মানে চার্জ ডিভাইডেড বাই লেন্থ, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব বাই দ্য সিম্বল ল্যামডা। তুমি ল্যামডা ইউজ করেছো ক্লাস 11-এ টু রিপ্রেজেন্ট ওয়েভ লেন্থ। এখানে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা ল্যামডা সিম্বলটাকে ইউজ করব টু ডিনোট দ্য লিনিয়ার চার্জ ডেন্সিটি। তাহলে আমি কি বলছি ডেফিনেশন অফ লিনিয়ার চার্জ ডেন্সিটি? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ পার ইউনিট লেন্থ উইচ ইজ রিপ্রেজেন্ট অর ডিনোটেড বাই ল্যামডা। তাহলে এসআই সিস্টেমে চার্জের ইউনিট হচ্ছে কুলম, লেন্থের ইউনিট হচ্ছে মিটার, তাহলে পরে এটাকে মেজার করা হবে কুলম পার মিটার ইন এসআই সিস্টেম। এসআই সিস্টেমই ইউজ করা হয়। কিন্তু তুমি যদি বলো না স্যার আমি সিজিএস সিস্টেম কনসিডার করব, তাহলে সিজিএস সিস্টেমে চার্জের ইউনিট হচ্ছে স্ট্যাট কুলম অর ইএসইউ অফ চার্জ, লেন্থের ইউনিট সেন্টিমিটার, তাহলে ইন সিজিএস সিস্টেম ইট উইল বি স্ট্যাট কুলম পার সেন্টিমিটার অর ইএসইউ অফ চার্জ পার সেন্টিমিটার। তাহলে লিনিয়ার চার্জ ডেন্সিটি কি হলো? অ্যামাউন্ট অফ চার্জ পার ইউনিট লেন্থ। ক্লিয়ার? তাহলে পরে এই ল্যামডার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি হবে? ফার্স্ট অফ অল উই আর কনসিডারিং কিউ অ্যামাউন্ট অফ চার্জ ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ওভার এ লাইন অফ লেন্থ সে এল। ইউনিফর্মলি মানে হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ এই ভ্যালুটা ভ্যারি করবে না অ্যালং দ্য লেন্থ অফ দ্যাট গিভেন স্ট্রাকচার। তার মানে তুমি যদি একটা থিন ওয়্যারের এক্সট্রিম লেফট এন্ড থেকে স্টার্ট করে এই ল্যামডার ভ্যালু প্রত্যেকটা পয়েন্টে ক্যালকুলেট করতে করতে অপোজিট এক্সট্রিম এন্ড অব্দি যাও, প্রত্যেকটা পয়েন্টে তুমি দেখবে ল্যামডার ভ্যালুটা কনস্ট্যান্ট। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন মানেই হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি। যখন আমরা কনসিডার করছি ফর দ্য কেস অফ লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ চার্জ ওভার এ length is represented by a constant value of linear charge density. তাহলে লিনিয়ার চার্জ ডেন্সিটিকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করছি। সো কিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ হুইচ ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ওভার দ্য লেন্থ এল, সো ল্যামডা উইল বি ইকুয়াল টু কিউ বাই এল। এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা বলো? ল্যামডার ভ্যালু যদি ভ্যারি না করে দেন ইউ উইল গেট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ চার্জ।
ল্যামডার ভ্যালু ভ্যারি করবে না ওভার দ্য এন্টায়ার লেন্থ। কিন্তু এরকম কোথাও বলা নেই যে এভরি টাইম ইউ আর গোয়িং টু গেট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ চার্জ। Rather, in majority of the cases, you will counter with the non-uniform distribution situation. যেই মোমেন্টে নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অ্যাপিয়ার করবে তখন তুমি দেখতে পাবে ল্যামডা ইজ ভ্যারিং অ্যালং দ্য লেন্থ। দ্যাট মিনস whenever you are considering non-uniform distribution of charge, you need to consider linear charge density at a particular point. কারণ ওই পয়েন্টের আগের পয়েন্ট বা ওই পয়েন্টের ইমিডিয়েট পরের পয়েন্টে ল্যামডার ভ্যালু কিন্তু ভ্যারি করে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। সো লেট আস মুভ ইনটু দ্য সিচুয়েশন হোয়ার দ্য চার্জ ডিস্ট্রিবিউশন ইজ নন ইউনিফর্ম। তাহলে আমি কি বললাম? নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশনে তোমাকে কনসিডার করতে হবে লিনিয়ার চার্জ ডেন্সিটি অ্যাট এ পয়েন্ট অন দ্যাট এন্টায়ার লেন্থ। তাহলে আমি কি বলছি? ফর নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লিনিয়ার চার্জ ডেন্সিটি অ্যাট এ পয়েন্ট ইজ কনসিডার্ড। কিভাবে ব্যাপারটা হবে? এই ফিগারটাকে ফলো করো। দেয়ার ইজ এ কার্ভড লাইন এল, লাইন লেন্থ এল। এই কার্ভ লাইনের উপর চার্জটা নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। এবারে দেখো একটা মানে তোমার থিক রিজিয়ান এই ডায়াগ্রাম লেন্থের উপরে তোমার শো করা হয়েছে। এটা মনে রাখো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইনফাইনাইটেসিমালি স্মল স্কেলে। এবার ইনফাইনাইটেসিমালি স্মল স্কেলে এই যে একটা থিক রিজিয়ান তুমি দেখতে পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এ পয়েন্ট। এবার পয়েন্টকে তো এরকম ভাবে আমরা তোমার ম্যাক্রোস্কোপিক গ্রাফে ড্র করতে পারবো না, তাই জন্য সেটাকে আমরা একটা রিজিয়ান হিসাবে ড্র করেছি। বাট রিমেম্বার, দিস থিক পোর্শন ইজ রিপ্রেজেন্টিং এ পয়েন্ট on this entire line of length L whose position vector with respect to origin is given by r prime. তাহলে এটা কিন্তু কোনো থিক এক্সটেন্ডেড রিজিয়ান নয়, কারণ তুমি ইনফাইনাইটেসিমালি স্মল স্কেলকে কখনো ফাইনাইট স্কেলে ড্র করতে পারবে না। যেরকম আমরা ডিএক্স কে একটা রিজিয়ান হিসাবে একটা তোমার লেন্থ বা সেপারেশন হিসাবে ড্র করতাম, এখানেও ঠিক সেম জিনিস। তার মানে দিস থিক পার্ট অন দ্যাট কার্ভ লাইন এল ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং এ পয়েন্ট অন দ্যাট লাইন অফ লেন্থ এল হুজ পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন ইজ আর প্রাইম ভেক্টর। এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। এইবার ইমাজিন করো এই পয়েন্টটাকে সারাউন্ড করে এই যে থিক পোর্শনটাকে তুমি একটু এক্সটেন্ড করেছো, এটা হচ্ছে এ স্মল লাইন এলিমেন্ট ডেল্টা এল, যার উপরে একটা স্মল অ্যামাউন্ট অফ চার্জ ডিস্ট্রিবিউটেড থাকবে। তাহলে নেক্সট পার্টে আমি কি করব? উই উইল কনসিডার এ স্মল লাইন এলিমেন্ট সে ডেল্টা এল অ্যারাউন্ড দিস পয়েন্ট and there will be a distribution of charge over this small line element delta L which is considered as delta Q, যেখানে Q হচ্ছে টোটাল চার্জ আর এইটুকু ডেল্টা এল এর মধ্যে চার্জ হচ্ছে ডেল্টা কিউ। তাহলে এবার তোমায় ক্যালকুলেট করতে হবে লিনিয়ার চার্জ ডেন্সিটি অ্যাট দিস পার্টিকুলার পয়েন্ট। তাহলে আমাকে শো করতে হবে দিস স্মল লাইন এলিমেন্ট ইজ ইনফাইনাইটেসিমালি স্মল। তাহলে ইনফাইনাইটেসিমালি স্মল মিনস আমরা কি বলবো? লেন্থ অফ দিস লাইন এলিমেন্ট ইজ অ্যাপ্রোচিং জিরো বাট নট এক্স্যাক্টলি ইকুয়াল টু জিরো। ঠিক যেরকম ভাবে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনে আমরা টাইম ইন্টারভেলকে বলতাম টাইম ইন্টারভেল ইজ অ্যাপ্রোচিং জিরো, ঠিক এরকম ভাবেই আমরা যে এই যে স্মল লাইন এলিমেন্ট অফ লেন্থ ডেল্টা এল কে কনসিডার করেছি, দ্যাট উইল বি ইনফাইনাইটেসিমালি স্মল বিকজ ইউ নিড টু কনসিডার লিনিয়ার চার্জ ডেন্সিটি অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। তাহলে পয়েন্টে যখন তুমি কনসিডার করবে
তাহলে তুমি যে লাইন এলিমেন্টটাকে কনসিডার করছো অ্যারাউন্ড দ্যাট পয়েন্ট, দ্যাট শুড বি ইনফাইনাইটেসিমালি স্মল। তাহলে আমরা এখানে ওই লিমিট ডেল্টা এল টেন্স টু জিরো এই কন্ডিশনটাকে ইম্পোজ করব। তাহলে পরে আমরা লিনিয়ার চার্জ ডেন্সিটি অ্যাট দিস পয়েন্ট কিভাবে রিপ্রেজেন্ট করব? ল্যামডা, এই ল্যামডাটা কিন্তু এবার কনস্ট্যান্ট নয়, ল্যামডাটা কিন্তু পয়েন্ট স্পেসিফিক। তাহলে এখানে যে পয়েন্টটা নিচ্ছ সেই পয়েন্টের পজিশন কত, তোমার কাছে পজিশন ভেক্টর কত আর প্রাইম। তাহলে ল্যামডা উইল বি এ ফাংশন অফ দিস পজিশন ভেক্টর আর প্রাইম। তুমি যখনই ল্যামডাকে এইভাবে রিপ্রেজেন্ট করবে, তার মানে তুমি এটা স্পেসিফাই করছো দিস এক্সপ্রেশন অফ ল্যামডা ইজ ভ্যালিড অনলি ফর দ্যাট পয়েন্ট which is having a position vector r prime relative to the origin। তাহলে সেটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করছি দেখো, ল্যামডা আর প্রাইম বা ল্যামডা আর প্রাইম এই যে ব্র্যাকেটের মধ্যে লিখেছি মানে হচ্ছে ল্যামডা ইজ এ ফাংশন অফ আর প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট ডেল্টা এল টেন্স টু জিরো। ল্যামডার এক্সপ্রেশন তো কি, ডেফিনেশন কি, চার্জ পার ইউনিট লেন্থ। তাহলে এই ডেল্টা এল এর মধ্যে যে স্মল অ্যামাউন্ট অফ চার্জ কন্টেন্ট রয়েছে সেই ভ্যালুটাকে তুমি ডেল্টা এল এর লেন্থ দিয়ে ডিভাইড করে দিলে। এবার যেই মোমেন্টে তুমি এরকম একটা লিমিটিং ভ্যালুকে কনসিডার করছো যেখানে ডেল্টা এল হচ্ছে এক্সট্রিমলি স্মল, তাহলে সেখানে এক্সট্রিমলি স্মল কোয়ান্টিটি গুলোকে আমরা ডিএক্স ডিওয়াই এভাবে রিপ্রেজেন্ট করি। তাহলে এই এক্সট্রিমলি স্মল এলিমেন্ট অফ লেন্থের মধ্যে যে চার্জটা থাকবে দ্যাট উইল অলসো বি ইনফাইনাইটেসিমালি স্মল। সো উই ক্যান সাবস্টিটিউট দ্যাট লিমিট expression by using that dq dl this type of terms। তাহলে lambda which is a function of r prime is now is equal to dq by dl। so the charge on that infinitesimally small element of length around that observation point is dq, which can be obtained by the product of linear charge density at that point multiplied by that infinitesimally small line segment। এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে এবার যদি তোমাকে ক্যালকুলেট করতে বলে, ক্যালকুলেট দ্য এন্টায়ার চার্জ which is non-uniformly distributed over this length L, we need to integrate this dq over the entire length। তাহলে পরে total charge on this line L will be given by line integral of this equation q is equal to integral, দেখো তলায় লেখা রয়েছে L, এটা রিপ্রেজেন্ট করছে লাইন ইন্টিগ্রাল which is the integration of dq over the entire length। তার মানে এখানে তুমি একবারই ইন্টিগ্রেশন পারফর্ম করবে, কারণ লেন্থের ডাইমেনশন দেখো 1, কিন্তু যেই মোমেন্টে সারফেস এরিয়াতে যাব সারফেস এরিয়ার ডাইমেনশন কিন্তু 2 ডাইমেনশনাল অবজেক্ট। তখন কিন্তু আর আমরা লাইন ইন্টিগ্রাল দিয়ে সারফেস এরিয়ার টোটাল চার্জকে ক্যালকুলেট করতে পারবো না ইন দ্য কেস অফ নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তখন আমাকে সারফেস ইন্টিগ্রাল ইউজ করতে হবে, যেখানে আমাকে সাইমালটেনিয়াসলি দুটো ইন্টিগ্রেশনকে পারফর্ম করতে হবে। বলছি আমি, তাহলে আগে বলো নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন ফর দ্য কেস অফ লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। এইবার তোমাকে বলে রাখি, তখন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে ওই ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ব্যাপারটা, কোয়ান্টাইজেশন অফ চার্জের ব্যাপারে। এই যে তুমি ইনফাইনাইটেসিমালি স্মল অ্যামাউন্ট অফ চার্জ ডিকিউ কে কনসিডার করলে অন দ্যাট ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্ট অফ লেন্থ অ্যারাউন্ড দ্যাট অবজারভেশন পয়েন্ট, এই ডিকিউটাকে ফর দ্য কেস অফ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন ইউ ক্যান ট্রিট দিস ডিকিউ সিমিলার টু দ্য পয়েন্ট চার্জেস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবারে চলে আসো সারফেস চার্জ ডেন্সিটি, কারণ আমরা এবার কনসিডার করব চার্জ ইজ ডিস্ট্রিবিউটেড ওভার এ সারফেস। খুব ভালো কথা, সারফেস যখন
তার মানে উই নিড টু ড্রপ অর উই নিড টু নেগলেক্ট দ্য থিকনেস অফ দ্যাট অবজেক্ট। তাহলে তুমি একটা 2 ডাইমেনশনাল শেপেড অবজেক্টকে কনসিডার করছো, সেটা কি হতে পারে? থিন প্লেট হতে পারে, থিন শিট হতে পারে, আর যে কোনো থিন সারফেস যার সারফেস এরিয়ার রেসপেক্টে থিকনেসটা হচ্ছে নেগলিজিবল। তাহলে নেক্সট পার্টে যখন আমরা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনকে কনসিডার করছি, আমরা কনসিডার করব চার্জ ইজ ডিস্ট্রিবিউটেড অন থিন শিটস। তার মানে এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল ল্যামিনা। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনে আমরা পেয়েছিলাম চার্জ পার ইউনিট লেন্থ, যার আমরা নাম দিয়েছিলাম লিনিয়ার চার্জ ডেন্সিটি। হিয়ার উই উইল ইউজ দ্য কনসেপ্ট অফ সারফেস চার্জ ডেন্সিটি। সারফেস চার্জ ডেন্সিটি মিনস নাও উই নিড টু ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ চার্জ পার ইউনিট সারফেস এরিয়া, কারণ এবার চার্জটা ডিস্ট্রিবিউটেড রয়েছে ওভার এ সারফেস। আমরা তোমার ইলাস্টিসিটিতে একটা তোমার মডিউলাসকে রিপ্রেজেন্ট করেছিলাম, যেটা মডিউলাস একটা রেশিও, যেটাকে বলা ছিল পয়জনস রেশিও, সেটা ছিল সিগমা। সেই সিগমা সিম্বলটাকে আমরা এখানে ইউজ করব। ল্যামডা লিনিয়ার চার্জ ডেন্সিটিকে রিপ্রেজেন্ট করেছে, সারফেস চার্জ ডেন্সিটিকে রিপ্রেজেন্ট করবে সিগমা, যেটা তুমি ইলাস্টিসিটিতে পয়জনস রেশিও রিপ্রেজেন্ট করার সময় ইউজ করেছিলে। তাহলে সারফেস চার্জ ডেন্সিটির ইউনিট কি হবে? চার্জ পার ইউনিট এরিয়া। এসআই সিস্টেমে চার্জের ইউনিট কুলম, এসআই সিস্টেমে এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার। তাহলে এবার ইউনিটটা হয়ে যাবে কুলম পার মিটার স্কোয়ার। তাহলে পরে সারফেস চার্জ ডেন্সিটির ডেফিনেশনটা লিখে ফেলি। দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ পার ইউনিট সারফেস এরিয়া, যেটাকে তুমি রিপ্রেজেন্ট করছো বা ডিনোট করছো বাই সিগমা, এবং যার এসআই ইউনিট হচ্ছে কুলম পার মিটার স্কোয়ার। এটা যদি সিজিএস এ করতে তাহলে হতো স্ট্যাট কুলম পার সেন্টিমিটার স্কোয়ার অর ইএসইউ অফ চার্জ পার সেন্টিমিটার স্কোয়ার। এবার প্রথমে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনকে কনসিডার করব, তারপর নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনকে কনসিডার করব। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন মানে কি? দ্য চার্জ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য এন্টায়ার সারফেস। তার মানে ওই সারফেসের উপর যে কোনো পয়েন্টে ভ্যালু অফ সিগমা উইল অলওয়েজ বি কনস্ট্যান্ট। সিগমার ভ্যালু কখনো চেঞ্জ করবে না। তাহলে আমি যদি বলি যে চার্জ কিউ ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ওভার এ গিভেন সারফেস এরিয়া সে ক্যাপিটাল এস, দেন সারফেস চার্জ ডেন্সিটি ফর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন উইল বি টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল সারফেস এরিয়া, সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এস। এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবারে কোথায় যাব? ফর নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে ঠিক যেরকম আমরা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনে লিনিয়ার চার্জ ডেন্সিটি অ্যাট এ পয়েন্ট কনসিডার করেছিলাম, হিয়ার অলসো উই হ্যাভ টু কনসিডার সারফেস চার্জ ডেন্সিটি অ্যাট এ পয়েন্ট। সো whenever we are going to have a non-uniform distribution of charge over an entire surface, we need to consider the surface charge density at a particular point on that surface. কি করছি? আবার আগের বারের মতো একটা ফিগার নিচ্ছি। এবার দেখো একটা 2 ডাইমেনশনাল একটা অবজেক্টকে নেওয়া হয়েছে, থিন শিট একটা ধরো বা প্লেট একটা ধরো। এই টোটাল প্লেটটার উপর চার্জটা নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রয়েছে। তাহলে ঠিক আগের বারে যে লজিক ইউজ করেছিলাম এবারও সেম লজিক ইউজ করব। আমরা প্রথমে একটা পয়েন্টকে কনসিডার করব অন দ্যাট সারফেস, যার একটা পার্টিকুলার পজিশন ভেক্টর থাকবে উইথ রেসপেক্ট টু অরিজিন। তারপর সেই পয়েন্টটাকে সেন্টার করে বা সেই পয়েন্টের সারাউন্ডে একটা ভেরি স্মল এলিমেন্ট অফ এরিয়া কনসিডার করব। দ্যাট এলিমেন্ট অফ এরিয়া উইল কন্টেন এ সার্টেন অ্যামাউন্ট অফ স্মল চার্জ। তারপর আমরা সারফেস চার্জ ডেন্সিটি অ্যাট দ্যাট পয়েন্টকে কনসিডার করব বাই ইম্পোজিং দ্যাট লিমিট টু রিপ্রেজেন্ট দ্যাট স্মল এরিয়া অ্যারাউন্ড দ্যাট পয়েন্ট অফ সে কনসিডারেশন ইজ ইনফাইনাইটেসিমালি স্মল। তাহলে ঠিক যেভাবে আমরা আগের বারে প্রোগ্রেস করেছিলাম
একইভাবে আমরা এবারে প্রোগ্রেস করব। তাহলে প্রথমে আমি কনসিডার করছি এনি পয়েন্ট অন দিস শিট অর অন দিস সারফেস এরিয়া যার পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন অফ দিস কোঅর্ডিনেট সিস্টেম ইজ আর প্রাইম। নেক্সট আমি কি কনসিডার করছি, দেখো ওই পয়েন্টকে সেন্টার করে বা ওই পয়েন্টের অ্যারাউন্ডে একটা রেক্ট্যাঙ্গেলকে ড্র করা হয়েছে। এই রেক্ট্যাঙ্গেলটা রিপ্রেজেন্ট করছে এ স্মল এরিয়া এলিমেন্ট সে ডেল্টা এস অ্যারাউন্ড দ্য পয়েন্ট হুইচ ইজ আন্ডার আওয়ার কনসিডারেশন। দ্যাট মিনস অ্যারাউন্ড দ্যাট পয়েন্ট হুইচ ইজ হ্যাভিং দ্য পজিশন ভেক্টর আর প্রাইম। তাহলে এই স্মল এলিমেন্ট অফ এরিয়া শুড কন্টেন a small amount of charge. Let us consider again the charge contained by this small area element as delta q. তাহলে এবার আমায় ক্যালকুলেট করতে হবে since it is a non-uniform distribution of charge over the surface, so we need to consider surface charge density at this particular point having the position vector r prime. তাহলে যেই মোমেন্টে তুমি ক্যালকুলেট করবে সারফেস চার্জ ডেনসিটি অ্যাট এ পয়েন্ট, দেন ইউ নিড টু কনসিডার দ্য এরিয়া এলিমেন্ট অ্যাজ ইনফাইনাইটেসিমালি স্মল। তার মানে আবার আমরা ওই ঠিক একই লিমিটকে ইম্পোজ করব। তাহলে এবার যে সিগমাকে আমরা রিপ্রেজেন্ট করছি, দ্যাট সিগমা ইজ ট্রু অনলি ফর দ্য পয়েন্ট হুইচ ইজ আন্ডার কনসিডারেশন। তার মানে সিগমা will be a function of the position vector r prime. So sigma function of r prime will be delta q by delta s under the limit delta s tends to 0. Delta s tends to 0 মানে হচ্ছে তুমি কনসিডার করছো this element of area around the point of observation is infinitesimally small. তাহলে আমরা লিমিটটাকে ড্রপ করে দিচ্ছি, dq ds কে নিয়ে এলাম। তাহলে পরে ডিকিউ কি রিপ্রেজেন্ট করছে, ওই ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্ট অফ এরিয়া যেটা ওই পয়েন্টের অ্যারাউন্ডে রয়েছে তার মধ্যে যে ইনফাইনাইটেসিমাল অ্যামাউন্ট অফ চার্জ স্টোরড রয়েছে তার ভ্যালুকে। তাহলে ডিকিউ হলো সিগমা অফ দ্যাট পয়েন্ট মাল্টিপ্লাইড বাই দ্য ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্ট অফ এরিয়া সারাউন্ডিং দ্যাট পয়েন্ট। এই অবধি ক্লিয়ার, এই ইকুয়েশনটা অবধি? তাহলে টোটাল চার্জ অন দ্য সারফেস we need to calculate that total charge. So to calculate the total charge on that entire surface we need to integrate this dq. আগের বারে ইন্টিগ্রেট করা হয়েছিল dq কে along a length. Now we need to integrate dq over a surface. এবার তুমি যদি কনসিডার করো the surface is considered on xy plane, that means you need to perform one integration along the x coordinate, that is along x axis, and the other integration along y axis simultaneously. কারণ সারফেস মানেই হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ইজ স্পেসিফাইড বাই টু কোঅর্ডিনেটস। তাহলে আমরা যখন এটাকে ইন্টিগ্রেশনের ফর্মে লিখব উই নিড টু রাইট এস আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইন। ইন্টিগ্রাল এস মিনস ইট ইজ surface integral. That means you are carrying out two integrations along two different coordinate axes in which you have considered this plane. তার মানে এটা হচ্ছে একটা রাফলি বলতে পারো ইট ইজ এ টু ডাইমেনশনাল ইন্টিগ্রেশন, যেখানে তুমি যদি এক্স ওয়াই প্লেনে এরিয়াটাকে কনসিডার করো অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস তুমি ইন্টিগ্রেশনটাকে সাইমালটেনিয়াসলি পারফর্ম করছো। যদি আমরা এস না লিখতাম তাহলে কিন্তু ব্যাপারটা দাঁড়িয়ে যেত এটা একটা সিঙ্গেল ইন্টিগ্রেশন। ওই জন্য কিন্তু এস কথাটা মেনশন করতে হবে টু রিপ্রেজেন্ট দ্য ইন্টিগ্রাল সিম্বল ইজ সারফেস ইন্টিগ্রাল। ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ স্যার। নাও দ্য থার্ড পার্ট, that is volume charge distribution. Now charge will be distributed over the entire volume of the given substance. তাহলে এখানে আমরা এবার যে ডেনসিটিটা পাবো that will be the volume charge density. তাহলে ঠিক একই লজিকে ভলিউম চার্জ ডেনসিটি কি হবে, চার্জ পার ইউনিট ভলিউম। সো it will now be represented by rho. আমরা ডেনসিটিকে রো দিয়ে ডিনোট করতাম,
আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে ভলিউম চার্জ ডেন্সিটিকে রো দিয়ে ডিনোট করব। তাহলে এসআই ইউনিট কি হবে? কুলম পার মিটার কিউব। যদি আমরা সিজিএস এ যাই তাহলে হবে স্ট্যাট কুলম পার সেন্টিমিটার কিউব অর ইএসইউ অফ চার্জ পার সেন্টিমিটার কিউব। এবার ধরো তোমাকে যে অবজেক্টটা দেওয়া হয়েছে, ভলিউম অফ দ্যাট অবজেক্ট ইজ ক্যাপিটাল ভি। ফার্স্টে আমরা কি কনসিডার করব? দ্য চার্জ কিউ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য ভলিউম। তাহলে পরে আমরা কি পাবো? ভলিউম চার্জ ডেন্সিটি কনস্ট্যান্ট থ্রু আউট অর ওভার দ্য এন্টায়ার ভলিউম। তাহলে পরে when charge q is distributed uniformly over a volume v, the volume charge density will be rho is equal to simply q by v. তাহলে ল্যামডা হলো q by l, সিগমা হলো q by s, রো হলো q by v when we are considering uniform distribution of charge. এবারে আমরা নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ চার্জে যাব। নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ চার্জ মানে ঠিক আগের বারের মতন এবার কনসিডার করব ভলিউম চার্জ ডেন্সিটি অ্যাট এ পয়েন্ট। নন ইউনিফর্ম মানেই হচ্ছে তোমাকে মনে রাখতে হবে ভলিউম চার্জ ডেন্সিটি, লিনিয়ার চার্জ ডেন্সিটি এগুলো রিপ্রেজেন্ট করতে হবে অ্যাট এ পয়েন্ট। এখানে এটা সি সিম্বল এসে গেছে কোনো কারণের জন্য, এটা মানে এরর এসে গেছে, এটা সিটা কিছু নয়, সিটাকে নেগলেক্ট করো, সি কিছু নয়। তাহলে এবারে ডায়াগ্রামটা কনসিডার করো। আমি তো আমি এটা 3 ডাইমেনশনাল প্লেনে ড্র করেছি বলে অবজেক্টটা তোমার কাছে অ্যাপিয়ার করছে 2 ডাইমেনশনাল, কিন্তু মনে রাখো এটা একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, এটা আরবিট্রারি শেপেড অবজেক্ট, কোনো স্ট্রাকচার নেই, জিওমেট্রিক স্ট্রাকচার নেই, স্ট্রাকচার নেই বলা উচিত নয়, জিওমেট্রিক স্ট্রাকচার নেই। তাহলে এবার কি করব? ঠিক আগের বারের মতন এই ভলিউমের উপরে একটা পয়েন্টকে লোকেট করব, যার পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন প্যারিটি রাখার জন্য সেম আর প্রাইম কনসিডার করব। ওই পয়েন্টকে সেন্টার করে বা ওই পয়েন্টের সারাউন্ডে একটা ভেরি স্মল এলিমেন্ট অফ ভলিউমকে কনসিডার করব, যেটা একটা স্মল এলিমেন্ট অফ চার্জকে কনসিডার করবে। তারপর লিমিট ইম্পোজ করে ইনফাইনাইটেসিমালি স্মল কন্ডিশনকে অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেট করব দ্য অ্যামাউন্ট অফ চার্জ কন্টেন্ট বাই দ্যাট ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্ট অফ ভলিউম হুইচ ইজ সারাউন্ডিং দ্য পয়েন্ট আন্ডার কনসিডারেশন। তাহলে পরে আমরা ঠিক আগের বারের মতন এবার কনসিডার করছি এ পয়েন্ট অন ভলিউম ভি, যার পজিশন ভেক্টর আর প্রাইম ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন। সেকেন্ড কি করছি? ওই পয়েন্টটার অ্যারাউন্ডে একটা আমরা স্মল ভলিউম এলিমেন্ট ডেল্টা ভি কে কনসিডার করলাম। দ্যাট স্মল ভলিউম এলিমেন্ট ইজ কন্টেনিং এ সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ ডেল্টা কিউ। এবার আমাকে কি করতে হবে? ভলিউম চার্জ ডেন্সিটি অফ দিস পয়েন্ট তোমার কনসিডার করতে হবে। তার মানে আমাকে এই ভলিউম এলিমেন্টের ভ্যালুটাকে করে দিতে হবে ইনফাইনাইটেসিমালি স্মল। তার মানে আমরা এবার লিমিটটাকে অ্যাপ্লাই করব। তাহলে এবারে রো মানে ভলিউম চার্জ ডেন্সিটি উইল বি এ ফাংশন অফ আর প্রাইম। ঠিক যেরকম ভাবে নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে ল্যামডা সিগমা ছিল ফাংশন অফ দ্য পজিশন ভেক্টর অফ দ্যাট গিভেন পয়েন্ট, এখানেও ঠিক একই লজিক। তাহলে পরে ভলিউম চার্জ ডেন্সিটি অফ দ্যাট পার্টিকুলার পয়েন্ট সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি? ঠিক একই লজিক দেখো, রো হুইচ ইজ এ ফাংশন অফ আর প্রাইম ইজ ডেল্টা কিউ বাই ডেল্টা ভি আন্ডার দ্য লিমিটেশন ডেল্টা ভি টেন্স টু 0। তার মানে ইনফাইনাইটেসিমালি স্মল ভলিউম চলে গেলাম, তার মানে চলে এলো ডিকিউ বাই ডিভি। তাহলে এই ডিকিউটা কি রিপ্রেজেন্ট করছে? অ্যামাউন্ট অফ চার্জ কন্টেন্ট বাই অ্যান ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্ট অফ ভলিউম ডিভি সারাউন্ডিং দ্য পয়েন্ট আন্ডার কনসিডারেশন। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এবার যখন তুমি ক্যালকুলেট করবে টোটাল চার্জ অন দিস ভলিউম, দেন ইউ নিড টু ইন্টিগ্রেট দিস ডিকিউ। এবার ভলিউম মানে কি? ইট ইজ এ 3 ডাইমেনশনাল অবজেক্ট। তুমি যখন একটা ভলিউমকে রিপ্রেজেন্ট করছো, ভলিউম মানে কি? তোমাকে এক্স ওয়াই জেড 3টে অ্যাক্সিসকেই কনসিডার করতে হবে। তার মানে তোমাকে ইন্টিগ্রেশন পারফর্ম করতে হবে সাইমালটেনিয়াসলি অ্যালং এক্স, অ্যালং ওয়াই অ্যান্ড অ্যালং জেড। সো whenever we want to calculate the total charge on this volume V, the integration will be a volume integral.
ভলিউম ইন্টিগ্রাল মানেই তুমি এটা মেনশন করে দিচ্ছ যে আমাকে সাইমালটেনিয়াসলি তিনটে ইন্টিগ্রেশন অ্যালং 3 ডিফারেন্ট অ্যাক্সেস ক্যারি আউট করতে হবে। এটা ক্লিয়ার হুম হলো কিনা বলো। হুম হুম এইবার এই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জের সাথে যদি আমি একটা পয়েন্ট চার্জের ইন্টারাকশনটা নিই, তার মানে বেসিক্যালি আমি যদি ক্যালকুলেট করতে চাই একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ একটা পয়েন্ট চার্জের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে তার এক্সপ্রেশনটা কিরকম হবে দেখো। তাহলে এবার আমরা ক্যালকুলেট করছি ইলেকট্রিক ফোর্স অ্যাট এ পয়েন্ট ডিউ টু এ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। অ্যাট এ পয়েন্ট মানে ওই পয়েন্টে তুমি একটা পয়েন্ট চার্জকে প্লেস করেছো। আমরা তাহলে প্রথমে একটা তোমার ডায়াগ্রামকে কনসিডার করি, ঠিক আছে? তাহলে প্রথমে হুম আমরা এই ডায়াগ্রামটাকে কনসিডার করলাম। ডায়াগ্রামটা কি দেখাচ্ছে ভালো করে বোঝো। এ পয়েন্টে একটা ডিস্ট্রিবিউশন অফ চার্জ বলা হয়েছে। আমি একে প্রথমে কন্ডিশনটাকে জেনারেলাইজ করছি। জেনারেলাইজ করা মানে কি? জেনারেলাইজ করা মানে হচ্ছে আমি এই মোমেন্টে কনসিডার করছি না এটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, না সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, না ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। আমি জাস্ট কনসিডার করছি যে দেয়ার ইজ এ চার্জ ডিস্ট্রিবিউশন। এবার এই চার্জ ডিস্ট্রিবিউশনের উপর আমি একটা পয়েন্টকে কনসিডার করলাম, যে পয়েন্টটাকে আমি মার্ক করলাম বাই এ, যার উইথ রেসপেক্ট টু অরিজিন ও পজিশন ভেক্টর হচ্ছে আর প্রাইম। তাহলে এই পয়েন্ট এতে একটা ইনফাইনাইটেসিমালি স্মল অ্যামাউন্ট অফ চার্জ থাকবে, যেটা আমরা অলরেডি দেখে এলাম। তাহলে সেই চার্জটাকে আমি ডিকিউ দিয়ে মেনশন করলাম। এবারে সেকেন্ড একটা কোনো পয়েন্ট পি পয়েন্ট, যে পয়েন্টে আমি একটা পয়েন্ট চার্জ কিউ জিরোকে রেখেছি। এই পি পয়েন্টের একটা পজিশন ভেক্টর আছে উইথ রেসপেক্ট টু দ্য সেম অরিজিন, যেটা ফিগারে আর ভেক্টর দিয়ে ডিনোট করা হয়েছে। এবার আমার কাজ হবে প্রথমে এই ডিকিউ ইনফাইনাইটেসিমালি স্মল অ্যামাউন্ট অফ চার্জটা ওই পয়েন্ট চার্জ কিউ জিরোর উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে, তারপর সেটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে ফর দ্য এন্টায়ার চার্জ ডিস্ট্রিবিউশন। একটু আগে তোমাকে বললাম যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের কেসে এই ইনফাইনাইটেসিমালি স্মল অ্যামাউন্ট অফ চার্জগুলোকে তুমি কনসিডার করতে পারো অ্যানালগাস টু পয়েন্ট চার্জেস। তাহলে যখন তুমি ক্যালকুলেট করছো ইন্টারাকশন বিটুইন ডিকিউ অ্যান্ড কিউ জিরো, ইউ আর বেসিক্যালি considering dq as a point charge which is situated on that distribution. তুমি এই ইন্টারাকশনের ইকুয়েশনটা পেয়ে গেলে, দেন ইউ নিড টু ইন্টিগ্রেট দ্যাট দ্যাট এক্সপ্রেশন অ্যাকর্ডিং টু দ্য গিভেন চার্জ ডিস্ট্রিবিউশন। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। হুম এবারে যেই মোমেন্টে তুমি ক্যালকুলেট করতে চাইবে ফোর্স এক্সার্টেড বাই ডিকিউ অন কিউ জিরো, তার মানে তোমাকে কনসিডার করতে হবে দ্য ভেক্টর হুইচ ইজ পয়েন্টেড ফ্রম ডিকিউ টু কিউ জিরো। তার মানে দেখো ডিকিউ থেকে কিউ জিরোর দিকে অ্যারো দেওয়া হয়েছে। অলরেডি আমরা ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল করে এসছি। তাহলে সেই লজিকে দ্য এপি ভেক্টর উইল বি ওপি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, যেটা আমাদের ট্রায়াঙ্গেল ল ভেক্টর এডিশন থেকে আমরা বের করেছিলাম। তার মানে আমি হুম যদি এপি ভেক্টরকে বলি ক্যাপিটাল আর ভেক্টর, দেন ক্যাপিটাল আর ভেক্টর উইল বি পজিশন ভেক্টর অফ কিউ জিরো মাইনাস পজিশন ভেক্টর অফ দ্যাট ইনফাইনাইটেসিমালি স্মল চার্জ ডিকিউ। হুম লজিকটা ক্লিয়ার কিভাবে করব? হ্যাঁ তাহলে তাহলে পরে আমি এবারে স্টার্ট করছি। তাহলে প্রথমে কি করছি, আমরা কনসিডার করছি এই যে চার্জ ডিস্ট্রিবিউশনটা ইট ইজ মেড আপ অফ এ লার্জ নাম্বার অফ ভেরি স্মল এলিমেন্ট অফ চার্জ। প্রত্যেকটা এলিমেন্ট অফ চার্জের ভ্যালু হচ্ছে ডিকিউ। এবার এরকম ডিকিউ এর মধ্যে
আমরা কনসিডার করেছি ওয়ান এলিমেন্ট অফ চার্জ হুইচ ইজ লোকেটেড অ্যাট পয়েন্ট এ হ্যাভিং পজিশন ভেক্টর আর প্রাইম। এবার ওই পি পয়েন্টে তুমি কিউ জিরো চার্জটাকে প্লেস করছো, তাহলে পজিশন ভেক্টর অফ চার্জ কিউ জিরো উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন অ্যাকর্ডিং টু দ্য ফিগার ইজ ভেক্টর আর। তাহলে এবার আমাকে ক্যালকুলেট করতে হবে দ্য ভেক্টর হুইচ ইজ ডাইরেক্টেড ফ্রম ডি কিউ টু কিউ জিরো। তার মানে এটাকে তুমি আর একটা ভাবেও বলতে পারো যে যখন তুমি এই এপি ভেক্টরটা ক্যালকুলেট করছো, ইউ আর বেসিক্যালি ক্যালকুলেটিং দ্য পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি রিলেটিভ টু দ্য চার্জ ডি কিউ, যেটাকেই আমরা বলছি দ্য ভেক্টর হুইচ ইজ পয়েন্টেড ফ্রম ডি কিউ টু কিউ জিরো। তাহলে আমরা বলছি দ্য পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি রিলেটিভ টু ডি কিউ কি হবে, এপি ভেক্টর। এপি ভেক্টর ইজ ইকুয়াল টু ওপি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর। এবার এপি ভেক্টরকে আমি ফিগারে ক্যাপিটাল আর ভেক্টর দিয়ে ডিনোট করেছি, তাহলে ক্যাপিটাল আর ভেক্টর দেখো হয়ে গেল স্মল আর ভেক্টর মাইনাস আর প্রাইম ভেক্টর। এইবার কি করব, ফোর্স অন কিউ জিরো এক্সার্টেড বাই দিস এলিমেন্ট ডি কিউ। তাহলে ফোর্স অন কিউ জিরো ডিউ টু ডি কিউ, যেহেতু ডি কিউ হচ্ছে নিজে ইনফাইনাইটেসিমালি স্মল, সো দ্য এক্সার্টেড ফোর্স অন কিউ জিরো উইল অলসো বি ইনফাইনাইটেসিমালি স্মল। তাহলে সেটাকে আমি লিখলাম ডিএফ ভেক্টর। এফ ভেক্টর হয়ে যাবে টোটাল ফোর্স এক্সার্টেড অন কিউ জিরো বাই দ্য এন্টায়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জ। যখন ডিকিউ হবে তখন মনে রাখবে ডিকিউ এর সাথে করেসপন্ডিং সব কোয়ান্টিটি গুলোও হবে ইনফাইনাইটেসিমালি স্মল। সেই কারণের জন্য ফোর্স অন কিউ জিরো এক্সার্টেড বাই ডিকিউ ইজ রিপ্রেজেন্টেড বাই ডিএফ। এবারে চিন্তা করো ওখানে 1/4πε0, কারণ এ আর মিডিয়াম আর আমাদের মেজারিং সিস্টেম হচ্ছে এসআই। এবার দুটো চার্জকে ইন্টারঅ্যাক্ট করাও, কিউ জিরো ইন্টু ডিকিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব ইন্টু ক্যাপিটাল আর ভেক্টর। ঠিক আমরা যেরকম ভাবে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল লিখেছিলাম এক্স্যাক্টলি দেখো সেম প্যাটার্নকে ফলো করলাম। তাহলে এই ইনফাইনাইটেসিমালি স্মল ফোর্সের এক্সপ্রেশনটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে? হুম। এবার কি ক্যালকুলেট করব, হ্যাঁ, স্যার। এবার কি ক্যালকুলেট করব, টোটাল ফোর্স অন কিউ জিরো ডিউ টু দ্য এন্টায়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তার মানে আবার এবার আমাকে এই ডিএফ কে ইন্টিগ্রেট করতে হবে। সো টোটাল ফোর্স এফ উইল বি ইন্টিগ্রাল ডিএফ। এই মোমেন্টে আমি এখনো জানি না যে ডিস্ট্রিবিউশনটা কি ডিস্ট্রিবিউশন, এটা লিনিয়ার ডিস্ট্রিবিউশন নাকি সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন নাকি ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তাই জন্য আমি এখন ইন্টিগ্রাল সিম্বলের নিচে কোনো কিছু মেনশন করিনি। তাহলে টোটাল ফোর্স অন কিউ জিরো exerted by the entire charge distribution will be integral of this infinitesimally small force which is, এবার দেখো কিউ জিরো 4πε0 এই ফ্যাক্টর গুলো কনস্ট্যান্ট এগুলো বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রাল ডি কিউব বাই আর কিউব ইন্টু তোমার আর ভেক্টর। এইবার আমরা তিনটে ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন অফ চার্জের কেসে ইকুয়েশন গুলো কিভাবে চেঞ্জ করবে সেটাকে দেখাবো। কিরকম, তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশনটাকে রাখলাম। যখন তুমি লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জ কনসিডার করবে দেন ইউ নিড টু কনসিডার লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা। একটু আগে দেখো আমরা নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ চার্জের সময় কি দেখেছিলাম, ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএল। তাহলে আমরা সেটাকে এবারে ডিকিউ এর জায়গায় ল্যামডা ডিএল পুট করব আর ইন্টিগ্রাল সিম্বলের তলাতে এল পুট করব। তার মানে when we are considering linear charge distribution, this infinitesimally small charge is lambda times dl. এই ল্যামডাটা কোন ল্যামডা, ল্যামডা at point a। আর ডিএলটা কি, ডিএল হচ্ছে ওই এ পয়েন্টকে সারাউন্ড করে বা এ পয়েন্টের অ্যারাউন্ডে অ্যান ইনফাইনাইটেসিমালি স্মল লেন্থ। তাহলে ওই রেফারেন্স ইকুয়েশনে ডিকিউ এর জায়গায় ল্যামডা ডিএল পুট করো, ইন্টিগ্রাল সিম্বলের তলাতে এল লিখে দাও। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো দেখো, কিউ জিরো বাই 4πε0 লাইন ইন্টিগ্রাল ল্যামডা ডিএল বাই আর কিউব ইন্টু ক্যাপিটাল আর ভেক্টর। ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার।
তাহলে এবার যখন সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন হবে তখন তোমাকে ডিকিউ কে রিপ্রেজেন্ট করতে হবে ইন টার্মস অফ সারফেস চার্জ ডেন্সিটি অ্যান্ড দ্য ইনফাইনাইটেসিমালি স্মল এরিয়া সারাউন্ডিং দ্যাট পয়েন্ট এ। তাহলে ফর সারফেস চার্জ ডেন্সিটি ডিকিউ উইল বি ইকুয়াল টু সিগমা ডিএস। তাহলে এই সিগমাটা হচ্ছে ফর পয়েন্ট এ। তাহলে এবার যখন তুমি টোটাল ফোর্স করবে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের সময় লাইন ইন্টিগ্রাল উইল বি রিপ্লেসড বাই সারফেস ইন্টিগ্রাল। তাহলে ইকুয়েশনে কি চেঞ্জ হচ্ছে? ইন্টিগ্রাল সিম্বলের তলায় এস, ল্যামডা ডিএল এর জায়গায় চলে আসছে সিগমা ডিএস, বাকি পার্টটা সেম। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের সময় তাহলে কি হবে? তখন আসবে ভলিউম চার্জ ডেন্সিটি অ্যাট পয়েন্ট এ মাল্টিপ্লাইড বাই ইনফাইনাইটেসিমালি স্মল ভলিউম এলিমেন্ট সারাউন্ডিং পয়েন্ট এ। তার মানে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের সময় ডিকিউ উইল বি রো ডিভি। তাহলে রোটা হচ্ছে ফর পয়েন্ট এ আর ডিভিটা হচ্ছে এ পয়েন্টকে সারাউন্ড করে যে ইনফাইনাইটেসিমালি স্মল তোমার এলিমেন্ট অফ ভলিউমটা রয়েছে। তাহলে এবার যখন তুমি টোটাল ফোর্স ক্যালকুলেট করবে, নাও সারফেস ইন্টিগ্রাল উইল বি রিপ্লেসড বাই ভলিউম ইন্টিগ্রাল। তাহলে এক্সপ্রেশনটা কি হয়ে যাবে? Q0/4πε0 ভলিউম ইন্টিগ্রাল রো ডিভি বাই আর কিউব ইন্টু ক্যাপিটাল আর ভেক্টর। দেখো ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে যেরকম আমার কাছে ডিস্ট্রিবিউশন থাকবে অ্যাকর্ডিং টু দ্য ডিস্ট্রিবিউশন আমাকে সেরকম ভাবে ডিকিউ কে তোমার সাবস্টিটিউট করতে হবে ইন টার্মস অফ দ্যাট চার্জ ডেন্সিটি, আর ইন্টিগ্রেশনটাকে অ্যাকর্ডিং টু দ্যাট চেঞ্জ করে নিতে হবে। ক্লিয়ার তো? আচ্ছা হ্যাঁ স্যার। তাহলে আমাদের ইলেকট্রিক চার্জেস পার্টটা কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব ফ্রম ইলেকট্রিক ফিল্ড। কারণ যখন তুমি চার্জ ওটা হয়ে গেল। ইলেকট্রিক চার্জ কমপ্লিট হলো, আচ্ছা ফিল্ড শুরু হবে। এবার ফিল্ড শুরু হবে। কারণ ডিফারেন্স তুমি যখন একটা চার্জকে কোথাও প্লেস করবে সেই সেটা ফিল্ড চার্জটা তার সারাউন্ডিং স্পেসকে মডিফাই করবে। যে স্পেসের মধ্যে তুমি যখন আরেকটা কোনো চার্জকে প্লেস করবে তখন তো ওর উপরে ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করবে, তাই না? তো ফিল্ডটা তৈরি করে কি করে? ফিল্ডটা তৈরি করছে হচ্ছে ওই যে তোমার যে চার্জটাকে তুমি সোর্স হিসাবে কনসিডার করছো হ্যাঁ সেই চার্জটা ওর সারাউন্ডিং রিজিয়ানটাকে যেভাবে মডিফাই করবে যার জন্য সেই সারাউন্ডিং রিজিয়ানে আরেকটা চার্জ পার্টিকেল ইলেকট্রিক ফোর্সকে ইনফ্লুয়েন্স করবে, সেই সারাউন্ডিং আচ্ছা রিজিয়ানটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অফ দ্য সোর্স চার্জ। যেটা যেটা ম্যাথামেটিক্যালি যে কোনো পয়েন্ট চার্জের থেকে তার করেসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড ইনফাইনাইট ডিস্টেন্স অবধি এক্সটেন্ডেড থাকা উচিত। কেন? তার কারণ কুলম্বস লর যে আমরা যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা দেখেছি সেখানে এফ প্রপোর্শনাল টু 1/r²। আর কে তুমি ইনফাইনিটি বা ইনফাইনাইটলি লার্জ কোয়ান্টিটি দিয়ে রিপ্রেজেন্ট করলে তবেই দেখো 1/∞ তোমাকে 0 দেবে। তার মানে থিওরি বলছে প্রত্যেকটা চার্জের করেসপন্ডিং ফিল্ড ওই চার্জের থেকে ইনফাইনাইট ডিস্টেন্স অবধি সেপারেটেড। কিন্তু আমরা দেখব যে একটা চার্জের ইনফ্লুয়েন্স সেই চার্জের থেকে একটা ফাইনাইট ডিস্টেন্স অবধি এক্সপিরিয়েন্স করা যায়, তার বাইরে আর এক্সপিরিয়েন্স করা যায় না। তাহলে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা চার্জের ইলেকট্রিক ফিল্ড একটা ফাইনাইট সেপারেশনের একটা ফাইনাইট রিজিয়ানের মধ্যে কনফাইন থাকে। এবার যত স্ট্রেংথ অফ চার্জ বেশি হবে তত ফিল্ডটা ওয়াইডলি তোমার ডিস্ট্রিবিউটেড হবে, তত ওর রিজিয়ানটা বাড়বে। যত উইক চার্জ হবে তত ফিল্ডটা তোমার ছোট হয়ে যাবে। এবার এই ফিল্ডকে ডিফাইন করতে হবে, ফিল্ডকে ক্যারেক্টারাইজ করতে হবে। যেরকম গ্র্যাভিটেশনাল ফিল্ডে ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড পড়েছিলে, এখানেও তোমাকে পড়তে হবে
ইলেকট্রিক ইন্টেন্সিটি অর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, তার ডেফিনেশন জানবো, একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিরকম হবে তার এক্সপ্রেশন পাবো, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য কি হবে তার এক্সপ্রেশন পাবো। তারপর ইলেকট্রিক ফিল্ডকে যদি আমরা 3 ডাইমেনশনাল স্পেসে যদি কনসিডার করি তখন কি হবে, করার পর তারপর কিছু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন ক্যালকুলেট করতে হবে। কখনো দেখবো চার্জটা ডিস্ট্রিবিউটেড থাকবে ওভার এ স্ফিয়ার, কখনো চার্জটা ডিস্ট্রিবিউটেড থাকবে ওভার এ লাইন। তারপর ইলেকট্রিক ফিল্ডকে আচ্ছা ক্যারেক্টারাইজ করবে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা লাইন্স অফ ফোর্স, সেটাকে ডিফাইন করব। ওই টেনে যেগুলো পড়েছিলাম ওই ইনফ্লাক্স ওই জিনিস ওই যেটা কিছু। করেছিলে, এবার এখানে তোমাকে অনেক বেশি ডিটেলে জানতে হবে, এই পার্টে ক্যালকুলেশনটা অনেক বেশি ইলেকট্রিক ফিল্ডে, আর ক্যালকুলেশন কারণ আবার। এক একটা করে সিচুয়েশন অ্যারাইজ করবে, এক একটা করে সিচুয়েশনে এক একটা করে ওর আমরা, কি আবার ফর্মুলা আলাদা করে নাকি? না ওই প্রত্যেকটা কেসে ইন্টিগ্রেশন করতে হবে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের কেসে। এবারে আমাদের হুম। এখানে কিছু সিমেট্রি অ্যাপ্লাই করবো, শেখাবো তোমাকে সিমেট্রিটা ধরে কিভাবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ইজি নাকি টাফ আছে? একটু প্রথমে বুঝতে হবে, তারপর তোমাকে প্র্যাকটিস করতে আচ্ছা হবে। এবার আচ্ছা। কোন কোন ইন্টিগ্রেশনে আমরা কিভাবে ইন্টিগ্রেশনটাকে পারফর্ম করব সেটা তোমার এখানে আসবে। হুম তারপর ইলেকট্রিক ডাইপোল বলে একটা জিনিস পাবো, তার কিছু আমরা নেচার পড়ব, ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ডকে আমরা ইয়ে করব, ঠিক আছে। হুম। এই ইলেকট্রিক ফিল্ডে অনেক রকম ক্যালকুলেশন আছে, যেটা আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব। আমাদের ইলেকট্রিক চার্জেস অবধি আজকের ক্লাসটা হওয়াতে কমপ্লিট হলো। ফ্রম নেক্সট ক্লাস উই উইল স্টার্ট ফ্রম ইলেকট্রিক ফিল্ড।